আজকে আমরা এসএসসি এবং আলিমের 25 সালের পরীক্ষার্থীদের ইংলিশ পাস পেপারের পুরো 100 নম্বরের একটা সলিউশন ক্লাস করতে যাচ্ছি, ওয়ান শট ক্লাস করাতে যাচ্ছি। আজকের ক্লাসে দেখার পরে ইনশাআল্লাহ তোমাদের এসএসসি ইংলিশ পাস পেপারে এ প্লাস নিশ্চিত হবে, অন্তত এ প্লাস নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা সব কিছুই তোমাদেরকে গুছিয়ে দেখিয়ে দিব। তো দেখো, আমরা শুরু থেকে সব কিছু একবার পড়াবো, এরপর তোমাদের যদি কারো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের কোনো কিছু না বুঝলেই মিনার একাডেমি তোমাদের সাথে পরীক্ষা পর্যন্ত সর্বাত্মক সহযোগী হিসেবেই থাকবে। যে কোনো বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের পেজে নক দিয়ে ইংরেজির ব্যাপারে সাজেশন নিতে পারবা। তো দেখো, তোমাদের এইচএসসি পাস্ট পেপারের প্রথমে আমাদের একটা প্যাসেজ আসবে। পুরো আমি পাস্ট পেপারের ব্যাপারে তোমাদেরকে আগে একটু সাজেশন দিয়ে রাখি। পাস্ট পেপারে প্রথমে আমাদেরকে ওরা একটা প্যাসেজ দিবে, ওখান থেকে আমাদের এমসিকিউ এবং কোয়েশ্চেন লিখতে বলবে, ঠিক আছে? আমাদের প্রশ্নগুলোতে কিন্তু 15টা নাম্বার, কয় নাম্বার বলো তো? 15 নাম্বার আমাদের কোথায়? প্রশ্নগুলোতে। এরপর আমাদের 5 নাম্বার এমসিকিউতে আরেকটা প্যাসেজ দিব ওরা, যেখান থেকে আমাদের ফ্লোচার্ট লিখতে হয় 5 নাম্বার। আরেকটা প্যাসেজ দিবে যেখান থেকে আমাদেরকে সামারি লিখতে হবে 10 নাম্বার। তাহলে প্যাসেজ থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে এমসিকিউ কোয়েশ্চেন মিলে 20 নাম্বার, ফ্লোচার্টে 5 নাম্বার, সামারিতে 15 নাম্বার, টোটাল 35টা নাম্বার, ঠিক আছে? এরপরে আমরা পেতে যাচ্ছি কি, তোমার গ্রাফ চার্ট আছে, এরপর হচ্ছে স্টোরি আছে, এরপর ল্যাটার আছে, এরপর উইথ ক্লোজ এবং উইথাউট ক্লোজ এবং রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জে কয় নাম্বার? 10 নাম্বার। এরপর উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ ভালো করে পার্টস অফ পেজ এবং রাইট ফর্মস অফ পাবস জানা থাকলেই আমরা উইদাউট ক্লোজ এবং উইথ ক্লোজে ভালো একটা নাম্বার পেতে পারি। যেমন উইদাউট ক্লোজে হচ্ছে 10টি নাম্বার আর উইথ ক্লোজে হচ্ছে তোমার 5 নাম্বার। তুলনামূলকভাবে উইদাউট ক্লোজ আমি বলি যে এগুলো সহজ, কারণ ওখানে তুমি অনেক রকমের অ্যান্সার করতে পারবা উইদাউট ক্লোজে। কিন্তু উইথ ক্লোজে বক্সে যা আছে তাই লিখতে হবে এবং ওখানে ইন্টারচেঞ্জ করতে হয়। একটা অ্যাডজেক্টিভকে নাউন বানাতে হয়, একটা অ্যাডজেক্টিভকে তোমাকে কি বানাইতে হয়, অ্যাডভার্ব বানাতে হয়, কেমন এরকম ইন্টারচেঞ্জ করা লাগে একটা পার্টস অফ পেজকে, ঠিক আছে? কিন্তু উইদাউট ক্লোজে এরকম চেঞ্জ করতে হয় না, তোমার ইচ্ছে মতোই কী করতে পারবা, তুমি বসাতে পারবা। এরপর আছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জগুলো তেমন গ্রামাটিক্যাল বা কোনো ট্রিক্সের বিষয় না, এগুলো মোটামুটি অর্থ বুঝে পড়লেই তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। এরপর এই গ্রাফ চার্টে 15টা নাম্বার। একটা গ্রাফ চার্ট লিখলে দুনিয়ার সব গ্রাফ চার্ট লেখা যায়। কীভাবে তোমরা একটা গ্রাফ চার্ট ভালো করে লিখবা সেটা আজকে আমরা শিখে যাব। এরপর একটা পাই চার্ট। বেসিকলি গ্রাফ চার্ট এবং পাই চার্টের মধ্যে তেমন বিশদ কোনো ডিফারেন্সেস নেই। এই গ্রাফ চার্টগুলো একটু ঘরের মতো আসে আর পাই চার্টগুলো বৃত্তের মতো করে আসে। আমরা একটা গ্রাফ চার্ট এবং একটা পাই চার্ট শিখলেই পরীক্ষায় ভালো করে অ্যান্সার করতে পারবো, 15টা নাম্বার পাবো ইনশাল্লাহ। এরপর আছে আমাদের স্টোরি। স্টোরিতে কত নাম্বার বলো তো? 15 নাম্বার। আগে ছিল যে এটাতে 10 নাম্বার, কিন্তু শর্ট সিলেবাসে এটাকে 15 নাম্বার দিয়েছে। তো সাধারণত দুই ধরনের স্টোরি আমরা দেখতে পাই। একটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল স্টোরি, প্রথাগত যে গল্পগুলো আছে, শেখ সাদি, তারপর ভাইজিৎ, তারপর হচ্ছে লায়ার কাউবয়, টাস্টিক ক্রো, কেমন এই ধরনের। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি বেশি আসছে ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরি মানে ওরা 2টা লাইন 3টা লাইন বলে দিবে, এরপর তুমি নিজের মতো করে সাজিয়ে লিখবা, কেমন? এটা এক একজনের গল্প এক এক রকম হতে পারে, ঠিক আছে? এটা যে তুমি মুখস্থ করে যাবা ওখানে তা না, ওখানে তুমি নিজের মতো করে সাজিয়ে লিখবা, এক একজনের গল্প এক এক রকম হতে পারে। এরপরে গিয়ে আসে আমাদের লেটার। তুমি মোটামুটি স্যারদের দেওয়া বা আমাদেরই দেওয়া 10টা লেটার পরে গেলে তুমি পরীক্ষায় কমন পাবা। তাহলে খুব সহজেই, খুব ইজি ট্রিক্স এবং টেকনিক্স ইউজ করে পাস পেপারে 100টা নাম্বার পাওয়া যায়। কীভাবে তোমরা পাস পেপারে 100 নাম্বার পাবা কোনো দুশ্চিন্তা নেই, মিনার একাডেমি তোমাদের সাথেই আছে। আমরা সব কিছু খুঁটিনাটি করে তোমাদেরকে পড়াবো। তো প্রথমে যেটা বলেছিলাম, আমাদের পাস পেপারে প্রথমে আসে একটা প্যাসেজ, যেখান থেকে ওরা 5টা এমসিকিউ দেয়, 5টা প্রশ্ন দেয়। 5টা প্রশ্নে কিন্তু 15টা নাম্বার পাবো আমরা। এখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া থাকে প্যাসেজে। কোথায় দেওয়া থাকে বলো তো? প্যাসেজে উত্তর দেওয়া থাকে। আমরা শুধু প্রশ্নগুলো কিভাবে লিখবো তার নিয়ম জানলেই 15টা নাম্বার পেয়ে যাব। প্রতিটা উত্তর তো কোথায় দেওয়া থাকে? প্যাসেজে দেওয়া থাকে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর 2 থেকে 3 লাইন লিখবা। কয় লাইন বলো তো? 2 থেকে 3 লাইন। কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই ছোট, 1 লাইনে উত্তর দেওয়া যায়, এগুলো ছাড়া তবে বেশিরভাগ প্রশ্নের উত্তরে আমরা কি দিয়ে দিব? 2 থেকে 3 লাইনের মধ্যে করে দিব, ঠিক আছে?
তাহলে আজকে আমরা যদি প্রশ্ন লেখার নিয়মটা জেনে যাই আমরা পরীক্ষায় 15টা নাম্বার পেয়ে যাব, কারণ হুবহু উত্তরটা সাধারণত কোথায় দেয়া থাকেই, প্যাসেজে দেয়া থাকে। তো প্রথম যে ট্রিক্স আর টেকনিক্স সেটা মনে রাখবা, সেটা হচ্ছে কি ডু ডিড ডাস। কি বলো তো? ডু ডিড ডাস। কি বলো? ডু ডিড ডাস। অনেক সময় পরীক্ষায় পাঁচটা প্রশ্ন চলে আসে ডু ডিড ডাস দিয়ে, বেশিরভাগ সময় ওরা ডু ডিড ডাস দেয়। ইজি ট্রিক্স দিয়ে বলছি, দেখো কোনো প্রশ্ন যদি ডু ডিড ডাস থাকে, ডু ডিড ডাসের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। কিসের পরে থেকে? ডু ডিড ডাসের পরে থেকে কি লেখা শুরু করে দিবা? উত্তর লেখা। এই যে রাইট ডাউন ইউর অ্যান্সার আফটার ডু ডিড ডাস, ডু ডিড ডাসের পরে থেকে তোমার উত্তর লেখা শুরু করবা। মনে করো এখানে আমাদের প্রশ্ন আসছে কি, হোয়াট অ্যাবিলিটিস, কি সক্ষমতা, ডাস এডুকেশন গিভ আস, শিক্ষা আমাদেরকে কি সক্ষমতা, কি যোগ্যতা আমাদেরকে দেয়। তাহলে এখানে আমাদের উত্তরটা শুরু হবে কিসের পর বলো তো? ডু ডিড ডাসের পর থেকে। কিসের পর থেকে? ডু ডিড ডাসের পর থেকে। ভালো করে মনে রাখো, কোনো ট্রিক্স অ্যান্ড গ্রামার মনে রাখতে হবে না, কোনো রুলস মনে রাখতে হবে না, এই টেকনিকটা মনে রাখো। সেটা কি? কোনো প্রশ্নে যদি ডু ডিড ডাস থাকে, ডু ডিড ডাসের পরে থেকে আমরা উত্তর লেখা শুরু করে দিব। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর শুরু হবে কোথা থেকে বলো তো? এডুকেশন গিভস আস, শিক্ষা আমাদেরকে দেয়। আচ্ছা ভাইয়া এখানে তো আছে গিভ, আপনি গিভস দিয়েছেন কেন? এই যে ডাস আছে, আমরা কি লিখেছি দেখো, যদি ডো থাকে সেটাকে বার1 করে ফেলবা, ডিড থাকলে সেটাকে ভার্ব 2 করবা, ডাস থাকলে তাহলে ভার্বের সাথে কি যুক্ত করবা? এসভিএস। তাহলে এই যে ডাস থাকার কারণে আমরা গিভটাকে কি করে দিয়েছি বলো তো? গিভস করে দিয়েছি। কি করে দিয়েছি? গিভস করে দিয়েছি। হোয়াট এবিলিটিস ডাস এডুকেশন গিভস আস, শিক্ষা আমাদের কি যোগ্যতা দেয়? শিক্ষা আমাদের কি যোগ্যতা দেয়, এটা পুরোটা উত্তর কোথায় দেয়া আছে বলো তো? প্যাসেজে দেয়া আছে। তুমি শুধু এই জিনিসটা লিখো, এডুকেশন গিভস আস। আচ্ছা এটা যদি ডু হইতো তাহলে আমরা এটা কোনো পরিবর্তন করতাম না, কারণ প্রশ্ন সবসময় ডু ডিড ডাসের পর ভার্ব1 থাকবে, আর ডু এর পরে কি বসাবা? ভার্ব1। এই জন্য ডু এর পরে নো চেঞ্জ, ডু এ থাকলে কোনো কি করবা না, চেঞ্জ করতে হবে না। কিন্তু যদি ডিড থাকে তাহলে মেইন ভার্বটাকে কি করে দিবা? ভার্ব 2 করে দিবা, আর যদি ডাস থাকে তাহলে ভার্বের সাথে এসভিএস দিবা। ঠিক আছে? এরপর দেখো এডুকেশন গিভস আস, শিক্ষা আমাদেরকে দেয়। দেখো এই যে তোমাদেরকে তো আমরা গত ক্লাসে পেসেজটা পড়িয়েছি, শিক্ষা আমাদেরকে কি দেয় দেখো তো? শিক্ষা আমাদেরকে কি দেয় পড়েছি? শিক্ষা আমাদের কি দেয় সব আমাদের পেসেজে লেখা আছে না? এডুকেশন গিভস আস নলেজ, সেট অফ অ্যাবিলিটি। শিক্ষা আমাদের কি অ্যাবিলিটি দেয়? শিক্ষা আমাদেরকে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসী বানায়। আর্টিকুলেট আওয়ার থটস, আমাদের চিন্তাগুলো প্রকাশ করতে শেখায়। কেমন? মেক আওয়ার ওপিনিয়ন, নিজেদের মতামত নিতে শেখায়। কেমন? এরপর গিভস আস নলেজ, শিক্ষা আমাদেরকে কি দেয়? জ্ঞান দেয়। কি দেয়? জ্ঞান দেয়। কেমন? তাহলে অনেকগুলো অ্যাবিলিটি শিক্ষা আমাদেরকে দেয়, অনেকগুলা। শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট, আমাদের মেধাকে তীক্ষ্ণ করে। প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি, সমাজে সক্রিয় সদস্য হতে আমাদেরকে কি করে? সহযোগিতা করে। তাহলে বলো তো ডু ডিড ডাসের পর কি কাজ করবা? ডু ডিড ডাসের পর, ডু ডিড ডাসের পরে থেকে প্রশ্ন লেখা শুরু করে দিবা। কিসের পর থেকে? ডু ডিড ডাসের পরে থেকে। বলো কিসের পর থেকে? ডু ডিড ডাসের পরে থেকে প্রশ্নের উত্তর লেখা শুরু করে দিব। ঠিক আছে? এরপর যদি ডাস থাকে ভার্বের সাথে এসভিএস দিবা, আর ডিড থাকলে ভার্ব 2 করবা, ডু থাকলে ভার্ব1 করবা। ঠিক আছে? এরপর হচ্ছে দেখো যদি কোনো প্রশ্নে যদি অ্যাক্সিলারি ভার্ব থাকে, কি থাকে বলো তো? অ্যাক্সিলারি ভার্ব থাকে, মনে রাখবা হচ্ছে অ্যাক্সিলারি ভার্বের পরেরটাই হলো আমাদের সাবজেক্ট। আচ্ছা অ্যাক্সিলারি ভার্ব তো অনেকগুলো আছে, বি ভার্ব, এম ইজ, আর ওয়াজ, ওয়্যার, ডু ভার্ব, ডু ডিড, ডাজ, হ্যাভ ভার্ব, হ্যাভ পাস্ট, স্যাড, মোডাল ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, অনেকগুলো আছে। কিন্তু আমরা যে অ্যাক্সিলারি ভার্বগুলো পরীক্ষায় বেশি আসে, যে অ্যাক্সিলারি ভার্বগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। দেখো কি লিখেছে আমরা এখানে? ইজ, ওয়াজ, আর, ওয়ার, ক্যান, শুডও আছে, শুড, শুড, উইল, এদের পরেরটাই সাবজেক্ট। তাহলে অ্যাক্সিলারি ভার্বের পরেরটাই হলো আমাদের সাবজেক্ট। কি বলতো? অ্যাক্সিলারি ভার্বের পরেরটাই আমাদের সাবজেক্ট। অথবা আরেকটা ট্রিক্স মনে রাখবা, অ্যাক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেরটাই হলো সাবজেক্ট। অ্যাক্সিলারি ভার্ব এবং
মেইন ভার্বের মাঝখানেরটাই হলো আমাদের সাবজেক্ট। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেরটাই কি আমাদের সাবজেক্ট। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেরটাই কি বলতো আমাদের সাবজেক্ট। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেরটাই হলো সাবজেক্ট। তাহলে দুইটা ট্রিক্সের কথা বলেছি। যখন কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দেখবা, ইজ দেখবা, ওয়াজ দেখবা, আর দেখবা, ওয়ার দেখবা, ক্যান দেখবা, শুড দেখবা, তাহলে এদের পরেরটাই হলো আমার সাবজেক্ট। অথবা আরেকটা ট্রিক্স মনে রাখবা, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যত কথাই থাকবে তো সবগুলোরই তোমাকে কি হিসেবে কি করতে হবে, কনসিডার করতে হবে সাবজেক্ট হিসেবে। কি হিসেবে? সাবজেক্ট হিসেবে তোমাকে কনসিডার করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে এখানে আমার সাবজেক্টকে দেখো, আমার সাবজেক্টকে দেখো। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে এখানে? ক্যান। তাহলে আমার সাবজেক্ট হলো কি? উই। সাবজেক্ট কি বলতো? উই। এরপর ক্যানটাই হচ্ছে আমার ভার্ব। এরপর মেইন ভার্বকে গেইন। গেইন মানে কি করা? অর্জন করা। তাহলে আমি তোমাদেরকে বলেছি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেরটাই হলো সাবজেক্ট। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেরটাই কি? সাবজেক্ট। তাহলে আমরা জাস্ট দেখো শেষের সাবজেক্টটা শুরুতে এনেছি, প্রথমের অক্সিলারি ভার্বটা শেষে নিয়ে গিয়েছি। ক্যান উই গেইন, এটাকে আমরা বানিয়েছি উই ক্যান গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। আমরা আত্মবিশ্বাসের ডিগ্রি অর্জন করতে পারি। হাউ, কিভাবে? হাউ, কিভাবে? হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস আইএনজি দ্বারা উত্তর দিতে হবে। হাউ দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা উত্তর দিতে হবে? বাই প্লাস আইএনজি। বলো, হাউ দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা উত্তর দিবা? বাই প্লাস আইএনজি দিয়ে। হাউ দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা উত্তর দিবা? বাই প্লাস আইএনজি দিয়ে। ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা উত্তর দিতে পারবা। বিকজ দিতে পারবা, তোমার ভালো না লাগলে সিন্স দিতে পারবা, অ্যাজ দিতে পারবা। এত কিছু মনে রাখার দরকার নেই। ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা উত্তর দিবা। বলো, ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা উত্তর দিবা। ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা উত্তর দিবা। হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস আইএনজি দ্বারা উত্তর দিবা। বলো, হাউ দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা উত্তর দিবা? বাই প্লাস আইএনজি। ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর দিতে হবে। বলো, ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর দিতে হবে। বলো, ই দ্বারা প্রশ্ন করলে কি? আই দ্বারা উত্তর দিতে হবে। তাহলে এই তিনটে জিনিস অবশ্যই মাথায় রাখবা। কেমন? তাহলে আমাদেরকে কি বলছে দেখো, আমাদেরকে ওরা কি বলছে দেখো, যে কি উই ক্যান গেইন। হাউ ক্যান, কিভাবে? উই গেইন, আমরা অর্জন করতে পারি এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, একটা আত্মবিশ্বাসের ডিগ্রি আমরা কিভাবে অর্জন করতে পারি? বাই কিসের দ্বারা? আমরা পড়েছিলাম পেসেজে হুবহু লেখা আছে যে যখন আমরা শিক্ষা অর্জন করি, তারপর আমরা পাটিগণিতের অঙ্কগুলো করতে শিখি, এরপর জীবনের সমস্যার সমাধানগুলো আমরা নিজেরা সমাধান করতে শিখি, তখন মূলত আমরা ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের ডিগ্রি স্তর অর্জন করি আমরা। ঠিক আছে? তাহলে দেখো আমাদের পুরো উত্তরটা তো পেসেজে সাজানো আছে। এই পেসেজটা আমরা তো আগের ক্লাসে পড়েছি, ওটা একটু তোমরা দেখে নিবা। কেমন? আমাদের এবারের এসএসসি এবং আলিম 25-এর জন্য এই প্যাসেজটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। ওকে, এটা প্যাসেজের জন্য বলো, সামারির জন্য বলো, ফ্লো চার্টের জন্য, সব কিছুর জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। ওকে, আচ্ছা, যেমন এখানেও দেখো, তোমরা যদি এখানেও দেখো, ক্যানটা হলো আমাদের অক্সিলারি ভার্ব, বিকামটা হলো আমার মেইন ভার্ব। আমি তোমাদেরকে বলেছি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেরটাই হলো আমার সাবজেক্ট। তাহলে এখানে আমার সাবজেক্টকে উই, অক্সিলারি ভার্বকে ক্যান। সহজ জিনিস দেখো, ক্যান উইকে উই ক্যান বানাইছি জাস্ট। উই ক্যান বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি। হাউ দ্বারা প্রশ্ন করলে কী দ্বারা উত্তর দিবা? বাই দ্বারা। কী দ্বারা উত্তর দিবা? বাই দ্বারা উত্তর দিবা। কী দ্বারা উত্তর দিবা? যদি কোনো বার বাসে সেটাকে তো তোমাকে অবশ্যই আইএনজি বানাতেই হবে। যদি কোনো বার বাসে সেটাকে কি বানাইতে হবে? আইএনজি বানাইতে হবে। উই ক্যান বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি, আমরা সমাজের সক্রিয় সদস্য হয়ে উঠব। হুবহু এটা আমাদের পেসেজে উত্তর লেখা আছে, কিভাবে আমরা সমাজের সক্রিয় সদস্য হয়ে উঠব। সব কোথায় লেখা আছে? পেসেজে লেখা আছে। দেখে দেখে উত্তর করে দিবা। আমি শুধু তোমাদেরকে ট্রিক্সটা জানাচ্ছি। এই ট্রিক্সটা জানার পরেই তোমার 15টা নাম্বার পাস পেপারে নিশ্চিত হবে ইনশাল্লাহ। ঠিক আছে? এরপর দেখো, এই যে ইসটা হলো অক্সিলারি ভার্ব, কলটা হলো আমাদের মেইন ভার্ব। বলো, কলটা কি ভার্ব? মেইন ভার্ব। আমি তোমাদেরকে বলেছি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেরটাই সাবজেক্ট। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেরটাই সাবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট কে বলো তো? এডুকেশন। কি বলো তো? এডুকেশন ইজ কল্ড প্রগ্রেসিভ অ্যান্ড লিবারেল। ওয়াই দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা উত্তর দিবা? বিকজ দ্বারা। ওয়াই দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা উত্তর দিবা? বিকজ দ্বারা। ওয়াই দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা উত্তর দিবা?
প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের প্যাসেজে দেওয়া আছে। তোমাকে প্রশ্ন করেছে কি, ওয়াই ইজ এডুকেশন কল্ড প্রগ্রেসিভ অ্যান্ড লিবারেল? কেন শিক্ষাকে উন্নত এবং উদার বলে বিবেচনা করা হয়, ডাকা হয়? তাহলে এডুকেশন ইজ কল্ড প্রগ্রেসিভ অ্যান্ড লিবারেল বিকজ, ওয়াই দ্বারা প্রশ্ন করেছে বলে আমরা কি দিয়েছি, বিকজ দিয়েছি। তাহলে দেখো এখানে ইসটা হলো আমার অক্সিলারি ভার্ব, কলটা হলো মেইন ভার্ব। তাহলে ইস এডুকেশনকে জাস্ট আমরা কি বানিয়েছি, এডুকেশন ইজ, কেমন অক্সিলারি ভার্বের পরেরটা আগে আনবো, এরপর অক্সিলারি ভার্বটা পরে নিয়ে যাব, এরপর হুবহু যা আছে তা দেখে দেখে লিখে দিব, এরপর ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা উত্তর দিয়ে আমার প্যাসেজটা লিখে দিব। শিক্ষা আমাদেরকে উন্নয়নশীল এবং উদার বলা হয় আমরা শিক্ষাকে, কারণ শিক্ষা আমাদেরকে শিখায় টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, কালচার অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস। এই কথাগুলো আমি প্যাসেজ থেকেই বলছি, প্যাসেজেই লেখা আছে। সাংস্কৃতিক পার্থক্য, ধর্মীয় পার্থক্য, এরপর হিউম্যান ডাইভার্সিটি, মানব বৈচিত্র্য, সবাইকে শিক্ষা আমাদেরকে সম্মান করতে শেখায় বলে শিক্ষাকে আমরা প্রগ্রেসিভ অ্যান্ড লিবারেল বলি। কোথায় লেখা আছে? হুবহু প্যাসেজে লেখা আছে। তুমি প্যাসেজ থেকে 2টা বা 3টা লাইন লিখে দিলেই এখানে 3টা নাম্বার পাবা। তাহলে আজকে আমরা কী কী শিখেছি বলো তো? প্রথম কথা বলেছি, ভালো করে শোনো, ভালো করে শোনো মনোযোগ দিয়ে। কোনো প্রশ্ন যদি ডু ডিড ডাস থাকে, কি থাকে বলো তো? ডু ডিড ডাসের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। আমি তোমাদেরকে এখানে কোনো গ্রামাটিক্যাল কথা বলছি, সব ট্রিক্সের কথা বলছি। কোনো প্রশ্নে ডু ডিড ডাস আছে, ডু ডিড ডাসের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। আর যদি ডাস থাকে, মেইন ভার্বের সাথে এস যুক্ত করবা। ডিড থাকলে মেইন ভার্বটাকে ভার্ব টু বানাই দিবা। আর যদি ডো থাকে, মেইন ভার্বটারে কোনো কি করবো না, চেঞ্জ করবো না, নো চেঞ্জ, যা আছে তা বসে যাবে, ঠিক আছে? এরপর ওরা যদি আমাদেরকে ওয়াই দ্বারা প্রশ্ন করে, তাহলে আমরা বিকজ দ্বারা উত্তর দিব। হাউ দ্বারা প্রশ্ন করলে বাই দ্বারা উত্তর দিব। যদি বাইয়ের পর কোনো ভার্ব আসে, সেটাকে তোমরা অবশ্যই আইএনজি বানাই দিবা, যেহেতু বাইটা একটা প্রাইপোজিশন। প্রাইপোজিশনের পর আমরা কি বসাই? আইএনজি বসাই। এরপর যখন ইউ দ্বারা প্রশ্ন করবে, তখন কে দ্বারা উত্তর দিব? আই দ্বারা। অনেক সময় ওরা প্রশ্ন করে যে, ডু ইউ অ্যাগ্রি দিস স্টেটমেন্ট, অথবা ডু ইউ অ্যাগ্রি দিস ভিউ, তুমি কি এই স্টেটমেন্ট বা এই ভিউ বা মতামতের সাথে তুমি কি একমত? তখন যদি তুমি একমত হও, ইয়েস আই অ্যাগ্রি উইথ দিস ভিউ অর স্টেটমেন্ট, কেমন? এরপর তুমি কি কারণে একমত সেটা লিখে দিবা, ওকে? অনেক সময় ওরা আমাদেরকে কি করে, ডিসক্রাইব দিস সেন্টেন্স উইথ 2 or 3 সেন্টেন্সেস, অথবা ডিসক্রাইব দিস স্টেটমেন্ট উইথ 2 or 3 সেন্টেন্সেস। 2-3 সেন্টেন্সে ওরা লিখেই দেয় যে তোমাকে 2-3 সেন্টেন্সেস ওখানে লিখতে হবে। তখন তোমাকে কোনো রুলস মেনটেন করতে হবে না, ওই স্টেটমেন্টের উপর ভিত্তি করে প্যাসেজ থেকে 3টা লাইন লিখবা, ঠিক আছে? ঠিক আছে, বুঝছো কিনা বলো তো? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। দেখো, শুধু 5টা প্রশ্নের নিয়ম লিখতে জানলেই তুমি পরীক্ষায় 5টা নাম্বার পেয়ে যাচ্ছ, আলহামদুলিল্লাহ। তো আর কি লাগে বলো, আর কি লাগে? তাহলে খুব সহজ একটা জিনিস না? কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানাবা। এরপর আমাদের মিনার একাডেমির ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে কোনো জায়গায় আমাদেরকে ইনফর্ম করলেই পাবা। আর যদি কারো কাছে আমাদের এই পিডিএফটা প্রয়োজন হয়, তোমরা মিনার একাডেমিতে নক করবা, আমরা তোমাদেরকে এটা দিয়ে দিব, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা তাহলে প্রথম পেসেজ থেকে আমাদের কি আসে বলো তো? প্রশ্ন আসে। কি আসে বলো তো? প্রশ্ন আসে। প্রথম পেসেজ থেকে আমাদের প্রশ্ন আসে এবং এমসিকিউ আসে। দ্বিতীয় প্যাসেজ থেকে আমাদের কি আসে বলো তো? ফ্লো চার্ট আসে। দ্বিতীয় প্যাসেজ থেকে আমাদের কি আসে? ফ্লো চার্ট আসে। দ্বিতীয় প্যাসেজ থেকে আমাদের ফ্লো চার্ট আসে, ঠিক আছে? তাহলে ফ্লো চার্টের মজা হইলো কি জানো? যদি তুমি একটা ফ্লো চার্ট লিখতে জানো, তাহলে 5টা নাম্বার পরীক্ষায় পেয়ে যাচ্ছ। এবং এটা একেবারে বাচ্চা কাচ্চাদের টপিকস। কেন দেখো, এখানে আমাদের কি লিখতে হয়? প্রথম ট্রিক্সটা শুনো। প্রথম ট্রিক্সটা হইল সুইংয়ের পরে আমাদের উত্তর ওরা ইনস্ট্রাকশনটা দিয়ে দেয়। আগে পরে কিছু পড়বো না। এই যে সুইং দেখেছো না? সুইংয়ের পরেই মূলত আমাদের কথাটা দিয়ে থাকে। সুইংয়ের পরে আমাদের কি কাজ করতে হবে, এটা দেয়া থাকে মূলত কোথায়? কিসের পরে বলো তো? সুইংয়ের পরে। কিসের পরে? সুইংয়ের পরে। এই যে এখানে একটা সুইং লেখা আছে, সুইং লেখা আছে। মেক আ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো সুইং, এবং দেখাও যে হোয়াট এডুকেশন, শিক্ষা, ডাস কি করে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে শিক্ষা কি কি করে সেটা আমাদেরকে কি দাও, দেখিয়ে দাও। আরও মজার হইল, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দিয়েছি। কি মজা দেখো জিনিসটা। তাহলে এখানে আমাদেরকে 6টা ইনফরমেশন লিখতে হবে। কয়টা? 6টা। যে 6টার প্রত্যেকটাই কোথায় দেয়া আছে? প্যাসেজে দেয়া আছে। এবং আরও মজার বিষয় হলো,
আমাদের নিচ থেকে লিখতে হবে 5টা, কারণ একটা ওরা কি করে দেয়, একটা ওরা নিচ থেকেই দিয়ে দেয়। এই যে বলে দিয়েছে দেখো, 1 ইজ ডান ফর ইউ। একটা ফ্লো চার্ট তোমার জন্য কি করে দিয়েছি, আমরা দিয়েই দিয়েছি। যেমন এই যে দেখো, মেক্স আস অ্যাওয়ার অ্যাবাউট আওয়ার সেলফ। তাইলে হোয়াট এডুকেশন ডাস ইন আওয়ার লাইফ, শিক্ষা আমাদের জন্য কি কি করে, এটা আমরা এডুকেশন পেসেজটা পড়ার সময় পড়েছিলাম। এই পেসেজটা আমরা আগের ভিডিওতে দিয়েছি। যদি কেউ দেখে না থাকো, আমাদের মিনার একাডেমির ইউটিউব এবং ফেসবুক পেজ চ্যানেলে গিয়ে তোমরা এটা দেখে ফেলতে পারবা। এখন ফ্লো চার্ট নিয়ে সবচেয়ে দামি কথাটা হইল নো বক্স নো মার্কস। যদি তুমি বক্স না করো কি পাইবা না, মার্কস দিতে চাইবে না স্যারেরা। এই জন্য কি আঁকতে হবে, তোমাকে বক্স আঁকতে হবে। কি আঁকতে হবে, তুমি চাইলে বক্সটা কয়েকভাবে আঁকতে পারো। মনে করে এভাবে এভাবে আঁকতে পারো, এভাবে আঁকতে পারো, এভাবে একটা। আর একটা দিয়েছি কীরকম, তুমি উপরে নিচে করে করে, এই যে এটা একটা এঁকেছি, এটা একটা এঁকেছি, এটা একটা, এভাবে এভাবে আমরা দুইভাবেই তোমরা ফ্লো চার্ট করতে পারো। ফ্লো চার্ট নিয়ে প্রথম যে কথাটা দেখো, ফ্লো চার্টে কখনো ফুল সেন্টেন্সেস পুরো বাক্য লেখার দরকার নেই। প্রপার নাউন ছাড়া কখনো ক্যাপিটাল লেটার বড় হাতের দেওয়ার দরকার নেই। শেষে ফুল স্টপ দেওয়ারও দরকার নেই। কিন্তু ড্র এ বক্স কি অবশ্যই কি আঁকতে হবে, তোমাকে একটা বক্স আঁকতে হবে। কি আঁকতে হবে বলো তো, বক্স আঁকতে হবে। আরেকটা নিয়ম হলো, যদি ফ্লো চার্টে প্রথমটা 2+var1 হয়, পরের সবগুলো 2+var1। প্রথমটা যদি আইএনজি হয়, পরের সবগুলো আইএনজি। প্রথমটা যদি কি হয়, bar1 হয়, পরের সবগুলো bar1। প্রথমটা bar2 হলে পরের সবগুলো bar2। প্রথমটা bar3, পরের সবগুলো bar3। প্রথমটা এসবিএস, পরের সবগুলো এসবিএস। অনেক সময় ওরা কোনো কিছু মেনটেন করে না, একটা সিঙ্গেল ওয়ার্ড বা অনেকগুলো ওয়ার্ড বা ফ্রেজ দেয়, তখন তোমাকে কোনো কিছুই মেনটেন করতে হবে না, তখন ইচ্ছে মতো দিতে পারবা। ঠিক আছে, তোমাদেরকে আমি যদি একটা একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি এখন দেখাই দিই, দেখো ওরা আমাদেরকে প্রশ্ন প্রথম একটা ওরা দিয়ে দিছে না, ওরা বলছে যে 1 ইজ ডান ফর ইউ। ওরা আমাদেরকে দিয়ে দিছে কি দিয়ে, মেক্স দিয়ে। তাহলে প্রথমটা মেক্স মানে ভার্বের সাথে এসভিএস, কি বলতো ভার্বের সাথে। তার মানে ওরা আমাদেরকে বলে দিছে যে তুমি পরের সবগুলো এসভিএস দিয়ে করো। কি দিয়ে করবা, এসভিএস দিয়ে করবা। যেমন ডেভেলপকে আমরা দিয়েছি ডেভেলপস, প্রিপেয়ারকে আমরা দিয়েছি প্রিপেয়ার্স। এগুলো সবকে আমরা নিচ থেকে লিখেছি না, সব প্যাসেজেই দেওয়া আছে। বলো সব কোথায় দেওয়া আছে, প্যাসেজেই দেওয়া আছে। রিলিজকে আমরা রিলিজেস বানিয়েছি, শার্পেনকে আমরা শার্পেন্স দিয়েছি, ডেভেলপকে আমরা ডেভেলপস দিয়েছি। অর্থাৎ প্রথমটা ওরা এসবিএস দিয়েছে বলে পরের সবগুলো আমাদেরকে কি দিয়েই দিতে হবে, এসবিএস দিয়েই দিতে হবে। ঠিক আছে, এটা যদি ওরা আমাদেরকে মেকিং দিয়ে দিত, কি দিয়ে, মেকিং, এটা আমাদেরকে কি দিতে হইতো, ডেভেলপিং। কি দিতে হইতো, ডেভেলপিং। এটা যদি ওরা মেকিং দিত, এটা আমাদেরকে কি বানাইতে হইতো, প্রিপেয়ারিং। কি বানাইতে হইতো, প্রিপেয়ারিং। এটা যদি ওরা মেক দিয়ে দিত, এটা আমাদেরকে দিতে হতো ডেভেলপ। কি দিতে হইতো, ডেভেলপ। অর্থাৎ bar1। এটা যদি ওরা আমাদেরকে মেক দিয়ে দিত, এরপরটা আমাদেরকে করতে হইতো প্রিপেয়ার। কি বুঝেছো বলো তো, এখানে কোনো গ্রামার, কোনো বিজ্ঞানী হওয়ার দরকার নাই এই জিনিসটা বোঝার জন্য। তোমরা আমাদের আজকের ক্লাসটা দেখো, ইংরেজিতে A+ সবারই নিশ্চিত হবে ইনশাল্লাহ। ফ্লো চার্ট বলেছি, প্রথমটা যদি এসবিএস থাকে, পরের সবগুলো এসবিএস। প্রথমটা যদি আইএনজি হয়, পরের সবগুলো আইএনজি। তো প্রথমটা ভার্বের যে ফরম্যাটে থাকবে, পরের সবগুলো ভার্বের ঠিক একই ফরম্যাটে থাকবে। প্রথমটা যদি 2+var1 হয়, পরের সবগুলো কি 2+var1। ঠিক আছে, এবং আরও মজার বিষয় হলো এখানের প্রত্যেকটি ইনফরমেশন প্যাসেজে দেওয়া থাকবে। আরও মজার বিষয় হলো ওরা আমাদের জন্য আরও সহজ করে দিয়ে একটা দিয়েই দিছে, আর কি দিয়ে দিছে। কত মজার জিনিস না। তাহলে ফ্লো চার্ট কি, একটা করছি মানে বাকি সবগুলো আমরা কি যাব, বুঝে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি শিখেছি বলো তো, কীভাবে তোমরা একটা প্যাসেজ থেকে কি লিখতে পারবা, প্রশ্ন লিখতে পারবা 15 নম্বর। কীভাবে একটা প্যাসেজ থেকে ফ্লো চার্ট লিখতে পারবা 5 নম্বর। কীভাবে তোমরা একটা প্যাসেজ থেকে ভালো করে 10-এ 10 পাওয়ার মতো সামারি লিখতে পারবা, সেটা তোমাদেরকে কিন্তু আমরা আগের ক্লাসেই দিয়ে দিয়েছি। কেমন, প্রিভিয়াস ক্লাসটা দেখে নিও। আমাদের একটা সামারের ক্লাস আছে মিনার একাডেমি থেকে, ওটা তোমরা দেখে নিবা। ঠিক আছে, তাহলে ফ্লো চার্ট নিয়ে যদি তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে, আমাদের মিনার একাডেমির পেজে জানাবা। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা প্যাসেজ থেকে যদি তোমাদেরকে দেখাই, যে ফ্যামিলি রিলেশনশিপ। এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এটা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। এটা আজকে আমরা পড়ব, যে ফ্যামিলি রিলেশনশিপ।
এইচএসসি এবং আলিম 25 সালের পরীক্ষার্থীদের জন্য সামারি ফ্লো চার্ট, এই প্যাসেজ, এমসিকিউ সব কিছুর জন্য একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ হলো ফ্যামিলি রিলেশনশিপ, অর্থাৎ দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। তো দেখো আমরা এটা একটু পড়ছি, এরপরে এখান থেকে এমসিকিউ, কোয়েশ্চেন, সামারি, ফ্লোচার্ট সবগুলো তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিব। তো দেখো, দ্য ফেমাস জনপ্রিয় গ্রিক ফিলোসফার, গ্রিক দার্শনিক, ফেমাস অর্থ কী বলতো? জনপ্রিয়। তুমি মূলত যদি সমার্থক শব্দ জানো, ভালো সিনোনিম অ্যান্টোনিম পারো, তাহলে এইচএসসির এমসিকিউগুলো, পাস পেপারের যে পেসেজের এমসিকিউগুলো আসে সেগুলো ভালো আনসার করতে পারবা। ফেমাস অর্থ জনপ্রিয়, পপুলার অর্থ জনপ্রিয়, প্রমিনেন্ট, এমিনেন্ট জনপ্রিয়, কেমন? লিজেন্ড, লিজেন্ডারি জনপ্রিয়, কেমন? সেলিব্রেটেড, তাহলে ফেমাস আছে, আর কি কি আছে বলো তো? সেলিব্রেটেড, পপুলার, ওয়েল নোন জনপ্রিয় বা সুপরিচিত, প্রমিনেন্ট, এমিনেন্ট, কেমন? বিখ্যাত গ্রিক ফিলোসফার, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সেইড, অ্যারিস্টটল বলেছেন, ম্যান, মানুষ হলো বাই নেচার, প্রকৃতিগতভাবেই, স্বাভাবিকগতভাবেই আসোশাল অ্যানিমল, একটা সামাজিক জীব। অ্যারিস্টটল বলেছেন যে মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক জীব, সমাজের বাইরে গিয়ে সে চলাচল করতে পারে না। হোয়াট হি মিন, যার মানে সে বোঝাতে চেয়েছে যে ওয়াজ দ্যাট ম্যান, মানুষ হলো বাই ইনস্টিং, প্রকৃতিগতভাবেই, প্রবৃত্তিগতভাবেই, সহজাত প্রবৃত্তিগতভাবেই, তাহলে বাই নেচার, বাই ইনস্টিং দুটোর অর্থ হলো একটি প্রকৃতিগতভাবেই, সহজাতগতভাবেই। সিক, সিক মানে কি? চাওয়া, ওয়ান্ট আর কি, ওয়ান্টের জায়গায় ওরা সিক ইউজ করেছে। সিক কোম্পানি, সঙ্গ চাই, আদার্স অন্যের, এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে চাই, রিলেশনশিপস সম্পর্ক। দেখো, এস্টাবলিশের জায়গায় আমরা সেট আপ বলতে পারি, ফাউন্ড বলতে পারি, বিল্ড আপ বলতে পারি, কেমন? তবে মনে রেখো এই সেট আপটা হচ্ছে ইনফর্মাল, কেমন? আর ফর্মাল ওয়ার্ড হলো কি? এস্টাবলিশ, ঠিক আছে? রিলেশনশিপ, মানুষ প্রকৃতিগতভাবেই চায়, মানুষের সঙ্গ চাই, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। মাচ লাইক দ্য মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, কিছু বন্য প্রাণীদের মতো, বন্য প্রাণীরও দেখবা যে ওরা সঙ্গ চায়, সবাই মিলেমিশে থাকে, অনেকগুলা হরিণ, অনেকগুলা বাঘ একই সাথে থাকে। কি জন্য মানুষ সঙ্গ চায়? ফর কম্প্যানিয়নশিপ, সঙ্গী পাওয়ার জন্য, ফিজিক্যাল, শারীরিক এবং ইমোশনাল সাপোর্ট পাওয়ার জন্য। আমাদের আসলে একা একা কোথাও যেতে ভালো লাগে না, ভ্রমণ করতে ভালো লাগে না। আমাদের যখন কোনো প্রিয় মানুষ থাকে, কোনো কোম্পানি আমরা পাই, কারো সঙ্গ পাই, তখন আমাদের ভালো লাগে। পাশাপাশি আমরা যখন ডিপ্রেস থাকি, ব্যর্থ হই, কষ্টে থাকি, তখন আমাদের একটা ইমোশনাল সাপোর্টের প্রয়োজন হয়। কেউ পাশে এসে কাঁধে কাঁধ রেখে বলার মানুষ আমাদের প্রয়োজন হয়। একটা সাপোর্টের আমাদের একটা দরকার হয়, কেমন? একটা শারীরিক সাপোর্টের আমাদের একটা দরকার হয়। তবে আনলাইক দ্য এনিমালস, মানুষের সম্পর্কগুলো তো প্রাণীদের মতো নয়। অনেক সময় দেখবা যে একটা কুকুর আর কুকুরের মা বাচ্চা একসাথে খাওয়ার জন্য মারামারি দিচ্ছে, দুজনেই খাইতে চাচ্ছে। কিন্তু আমাদের মানুষ, আমরা দেখি মা আগে কখনো খায় না, আমাদের বাচ্চাদেরকে খাওয়ার পরে, বাঁচলে পরে মা খায়। তাহলে ম্যানস রিলেশনশিপস, মানুষের সম্পর্ক, গিভ দেয় মিনিং, অর্থ। দেখো, একই সাথে দুইটা ভার্ব আছে বলে শেষেরটা কি হয়ে গিয়েছে? আইএনজি। আমরা জানি একটা সিম্পল বাক্যে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে, একটাকে আমরা নন ফাইনাইট করে দিই। কি করে দিই? নন ফাইনাইট। নন ফাইনাইট করে দেওয়ার উপায় কি? এটা তো আমরা সবাই জানি। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, সংক্ষেপে আমরা আইজিফি বলি। কি বলি বলো তো? আইজিফি বলি। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। টু হিজ এক্সিস্টেন্স, মানুষের সম্পর্কের অস্তিত্ব দেয়। মানুষের যে সম্পর্ক আছে এটা তার একটা জানান দেয়, সাপোর্ট করে, ভালোবাসা দিয়ে, মোটিভেশন দিয়ে। অ্যান্ড ইন্সপায়ার, ইন্সপায়ার মানে কী করা? উৎসাহিত করা। মোটিভেট, ইনকারেজ, আর্টস অর্থ কি? উৎসাহিত করা। টু ডু, করতে, ওয়েল, ভালো কিছু করতে, লেখাপড়ায়, ওয়ার্ক প্লেস, কর্মস্থলে, অর ইন এ প্রফেশন, পেশায়, দ্যাট হি পারসিউ। তো দেখো, আমরা যখন জীবনে কোনো জায়গায় ব্যর্থ হয়ে যাই, তখন আমাদের কাছের মানুষগুলো,
আমরা আমাদের চাকরির ক্ষেত্রে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের লেখাপড়ায়, জীবন চলার পথে যেন আমরা ভালো করতে পারি, তারা আমাদেরকে মোটিভেশন দেয়, আর্টস করে, ইন্সপায়ার্ড করে। কেমন? তো এই যে মানুষের সম্পর্কের একটা কি আছে, এক্সিস্টেন্স আছে, অস্তিত্ব আছে, ঠিক আছে? তাহলে পুরোটা যদি আমরা একবার বলি, দেখো, বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক জীব। এর মানে তিনি বোঝাতে চেয়েছেন যে স্বাভাবিকগতভাবেই মানুষ অন্যের সঙ্গ চায়, অন্যের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, যেভাবে প্রাণীরও চায়। কারণ তারা সম্পর্ক তৈরি করতে চায় শারীরিক এবং মানসিক একটা সমর্থনের জন্য। তবে আমাদের সম্পর্ক তো পুরোপুরি প্রাণীদের মতো নয়। মানুষের সম্পর্কের একটা অর্থ আছে এবং মানুষের সম্পর্ক একজন আরেকজনকে উৎসাহিত করে তার শিক্ষা, কর্মস্থলে, পেশাগত কাজে আরও ভালো কিছু করার জন্য আমরা মোটিভেশন পাই, ঠিক আছে? যেমন আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক দেখি, পৃথিবীতে অনেক পুরুষ আছে যে যারা গল্প লিখেছেন তার পেছনে তার স্ত্রী তাকে মোটিভেশন দিয়েছে বলে সে আজকে পেশাগত জায়গায়, যে কোনো জায়গায় একটা ভালো জায়গায় গিয়েছে। রিলেশনশিপস যেহেতু প্লোরাল, তাই আমরা আর দিয়েছি ডিফারেন্ট কাইন্ডস। সম্পর্ক তো বিভিন্ন ধরনের হতে পারে। এই ধরনের যখন কোনো কিছু প্রকারভেদ বলবে, ভালো দিক বলবে, খারাপ দিক বলবে, কোনো একটার পর একটা বলতে থাকবে, তোমার মাথায় আসবে যে এটাই আমার কি ফ্লো চার্টে কাজে আসবে, পেসেজটা পড়ার সময় এটা মাথায় নিয়ে আসবা। সামার কিছু সম্পর্ক ফ্যামিলিয়াল, পারিবারিক, কিছু সম্পর্কে ইন্টিমেট, ঘনিষ্ঠ, কিছু সম্পর্ক ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ। আমার বাবার সাথে আমার সম্পর্কটা হচ্ছে রক্তের সম্পর্ক, আমার বাবার সাথে আমার মায়ের সম্পর্কটা হচ্ছে ম্যারিজ, বিয়ের সম্পর্ক। আবার আর কিছু সম্পর্ক আছে পারিবারিক সম্পর্ক। কিছু সম্পর্ক পারিবারিক না, এমনিতেই আমাদের একটা ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের বাইরে গিয়েও কিছু আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বন্ধু বান্ধবদের সাথে। কিছু সম্পর্ক সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক হলো কি, লাইক উদাহরণস্বরূপ দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কগুলো আমরা স্কুলে তৈরি করি। ওয়ার এ ফর্ম ক্লোজ বন্ড, যেখানে আমরা একটা ঘনিষ্ঠ বন্ধন তৈরি করি। ক্লাসমেটস, সহপাঠীদের সাথে। অ্যান্ড টিচার্স, তাইলে শিক্ষকদের সাথে আমার বন্ধুদের সাথে তো আমার রক্তের সম্পর্ক না, বিয়ের সম্পর্ক না, এটা আমার একটা সামাজিক সম্পর্ক। রিলেশনশিপস সম্পর্ক ক্যান অলসো বি ফস্টার। ফস্টার মানে হলো লালন করা। কি করা? লালন করা। নরিশ, চ্যারিশ, ফস্টার অর্থ কি? লালন করা। সম্পর্কে আমরা লালন করি, সম্পর্কে আমরা কাজে লাগাই। ওয়ার্ক প্লেস, আমাদের কর্মস্থলে। উইথ, যেটি। মে, কুইকলি, খুব দ্রুত। অ্যাডভার্ব, এলওয়াই আছে মানে অ্যাডভার্ব। চেঞ্জ, পরিবর্তন হয়। ফ্রম প্রফেশনাল, পেশাগত থেকে, টু সোশ্যাল, সামাজিক। পেশাগত থেকে সামাজিক কি? দেখো, বসের সাথে একজন কর্মচারীর সম্পর্কটা হচ্ছে সেই অফিসে একজন কর্মচারী হিসেবে কাজ করে, বস তাকে বেতন দিবে। এর বাইরে গিয়ে আমরা বলি না বসের সাথে আমার ভালো একটা সম্পর্ক, যখন চায় বস আমাকে ছুটি দেয়, বসের সাথে বস আমাকে খুব বেশি বিশ্বাস করে, বসের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছে। এরপর ছাত্র শিক্ষকের সম্পর্ক হলো একটা কি, একজন ছাত্র পড়বে, একজন শিক্ষক পড়াবে। এর বাইরে গিয়ে বলি না তিনি আমার একজন প্রিয় শিক্ষক, তিনি আমার একজন প্রিয় ছাত্র ছাত্রী, তাহলে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। অর্থাৎ সেই সম্পর্কটা পেশাগত থেকে সামাজিক রূপ নিয়ে নেয়। দেয়ার আর রিলেশনশিপস, আরও সম্পর্ক আছে কোথায়? দেখো, হিউম্যান বিংস এবং অ্যানিমাল, মানুষ এবং প্রাণীর মধ্যে। কতগুলো মানুষ দেখবা বিড়াল ছাড়া চলতে পারে না, বিড়ালের আগে খাওয়ায় তারপরে নিজে খাই। কুকুর পালে, বিড়াল পালে, বিভিন্ন ধরনের প্রাণী পালে। কেমন? চিলড্রেনের সাথে টয়স, চিলড্রেনের সাথে খেলনার একটা কি আছে, সম্পর্ক আছে। দ্যাট ক্যান নট পার্ট উইথ, যেগুলোরে কখনো আলাদা করা যায় না। কি বলছে দেখো, মানুষে একটা সম্পর্ক, মানুষের সাথে প্রাণীর একটা সম্পর্ক, বাচ্চাদের সাথে খেলনার একটা সম্পর্ক। একটা বাচ্চা কান্নাকাটি করছে, কিছু খাচ্ছে না, তুমি তাকে একটা যদি খেলনা দাও, সে আর কান্নাকাটি করছে না, অথবা কি খাবার খাওয়া শুরু করেছে। কেমন? এটা একটা সম্পর্ক। এরপর যদি আমরা দেখি, অল দিস রিলেশনশিপস, এই সকল সম্পর্ক, কিপ আস, আমাদেরকে রাখে, ক্লোজ টু, ঘনিষ্ঠ, এছাড়া একে অপরকে, অ্যান্ড প্রোভাইড আস, এবং আমাদেরকে দেয়, অল কাইন্ডস অফ সাপোর্ট, সকল ধরনের সমর্থন দেয়, লাভ, ভালোবাসা দেয়, অ্যাফেকশন, স্নেহ দেয়। এ পার্সন, একজন ব্যক্তির, হু হ্যাজ, যার নেই,
যেহেতু একজন ব্যক্তি তাই কি হয়েছে, হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে। কি হয়েছে বলো তো, হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে। যে ব্যক্তির হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নেই, ফিলস সে কি করতে পারে, অনুভব করতে পারে, দ্য পেইন অফ ব্যথা, লোনলিনেস একাকিত্বের, অ্যান্ড আইসোলেশন বিচ্ছিন্নতার, সেপারেশন ডিভোর্স। তাহলে আইসোলেশন মানে আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমরা সেপারেশন বলতে পারি, ডিভোর্স বলতে পারি, কেমন, আইসোলেশন বলতে পারি। তাইলে দেখবা যে যে মানুষগুলোর কোনো পরিবার নেই, বাসায় গিয়ে রাত্রে বাবা মায়ের সাথে কথা বলার মতো বাবা মা নেই, স্বামী স্ত্রী নেই, সন্তান নেই, তারা খুব ডিপ্রেশনে থাকে, একাকিত্বে ভুগে। যেন বলছে ফ্যামিলি পিলস দ্য পেইন অফ লোনলিনেস, একাকিত্বের, অ্যান্ড আইসোলেশন বিচ্ছিন্নতার। দেয়ার ইজ নো ওয়ান, তার কেউ নেই, টু লাভ হাসার জন্য, অর ক্রাই কান্না করার জন্য, উইথ হিম অর হার তার সাথে হাসি কান্নার কোনো মানুষ নেই। ওয়াইন উই শেয়ার আওয়ার জয়, যখন আমরা আমাদের আনন্দগুলো ভাগাভাগি করি, উইথ সামওয়ান কারো সাথে, ইটস সিম্পলাই রিডাবল এটি দ্বিগুণ হয়ে যায়। ওয়াইন ই সাফার এ লস, যখন আমরা কোনো কষ্ট পাই, সামওয়ান শেয়ার আওয়ার সরো কেউ যখন কষ্ট শেয়ার করে, ইট লেসেন, লেসেন মানে হ্রাস পাওয়া, ডিক্রিয়েস হওয়া, মিটিগেট হওয়া, মিটিগেট মানে কি পাওয়া, হ্রাস পাওয়া, ডিক্রিয়েস। কি বলছে দেখো, যে ব্যক্তির পরিবার নেই, একাকী থাকে, তার হাসি দুঃখে কেউ নেই ভাগাভাগি করার। কিন্তু এই সাইকোলজিক্যালি আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে বানিয়েছেন, যখন আমরা কোনো একটা আনন্দের বিষয় পাই, সবাইকে কল করি, তখন আমরা এই আনন্দটা বেড়ে যায় মানুষকে যখন জানাতে পারি। ঠিক একই সাথে যখন কোনো আমরা সাফারিং, সরনেস, স্যাডনেস, কষ্টের মধ্য দিয়ে যাই, তখন যখন আমরা কোনো প্রিয় মানুষকে এটা বলতে পারি, তখন এটা আমাদেরকে কিছুটা হ্রাস পায়, আমাদেরকে তখন হৃদয়টা, মনটা যেন কেমন হালকা অনুভব করি আমরা। রিলেশনশিপ সম্পর্ক, দ্যাটস নিডেড প্রয়োজন আওয়ার ইমোশনাল হেলথ, মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের সম্পর্কের প্রয়োজন। একটা বন্ধু, একটা কাছের মানুষ, প্রিয় মানুষ, বাবা মা, আমাদের কষ্টগুলো শেয়ার করার মতো ভাই বোন, কেমন। টু বিল্ড তৈরি করতে, রিলেশনশিপ একটা সম্পর্ক তৈরি করতে, উই নিড টু হ্যাভ ট্রাস্ট আমাদের বিশ্বাস থাকতে হবে, রেসপেক্ট সম্মান থাকতে হবে, ফর ইচ আদার একে অপরের প্রতি, লাভ ভালোবাসা থাকতে হবে, ওয়ার দেয়ার ইজ নিডেড বিশ্বাস থাকতে হবে, সম্মান থাকতে হবে, যেখানে ভালোবাসা প্রয়োজন সেখানে ভালোবাসতেই হবে। দেখো পৃথিবীতে যত ধরনের সম্পর্কই হোক, সেখানে আমাদের যদি বিশ্বাস সম্মান না থাকে, তাহলে সেই ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয় না, সেটা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে। উই ক্যান নট বি সেলফিশ, আমরা স্বার্থপর হব না, পসেসিভ আত্মকেন্দ্রিক হব না। পসেসিভ মানে কি, আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক বুঝো, শুধু সেলফ সেন্টার্ড, শুধু নিজের ভালো বুঝে, নিজের ভালো বুঝে। যারা নিজের ভালো বুঝে তাদের সাথে কখনো মানুষের সম্পর্ক টিকে থাকে না, তারা সবসময় ঘর কোনো স্বার্থপর, খারাপ মন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে। ইফ ইউ ওয়ান্ট, যদি আমরা চাই, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, ইফেক্টিভ রিলেশনশিপ কার্যকরী সম্পর্ক, যদি তুমি কোনো একটা সম্পর্কের দিকে আগাতে যাও, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মা, ভাই বোন, যে কারো সম্পর্ক, বন্ধু বান্ধব, যদি তুমি স্যাক্রিফাইস না করো, যদি ক্ষমা করে না দাও, যদি নিজেরটা ছেড়ে না দাও, পসেসিভ যদি আত্মকেন্দ্রিক হও, সেলফিশ স্বার্থপর হও, শুধু নিজেরটাই ভালো বুঝবা, অন্য কাউরে স্যাক্রিফাইস করবা না, তাহলে কোনো একটা ইফেক্টিভ রিলেশনশিপ হবে না। যদি তুমি ইফেক্টিভ রিলেশনশিপ চাও, তোমাকে স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হওয়া যাবে না। বাট কোয়াইট ওপেন আমরা প্রায় দেখি, উই সি পিপল, প্রায় দেখি যে মানুষকে কোয়ারেলিং, ঝগড়া করতে দেখি, ফাইটিং, মারামারি করতে দেখি, উইথ ইচ আদার একে অপরের সাথে। মানুষ স্যাক্রিফাইস করে না বলে, ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়া বিবাদ মারামারি করি, স্যাক্রিফাইস করি না বলে। উইচ অনলি ব্রিং, যেটি শুধু নিয়ে আসে, মিজারি কষ্ট, অ্যান্ড লস ক্ষতি টু অল। আমরা স্যাক্রিফাইস করি না বলে আমরা একে অপরের সাথে ঝগড়া করি, মারামারি করি, যেটি আমাদেরকে কষ্ট এবং ক্ষতি বয়ে নিয়ে আনে, কেমন। তাহলে দেখো আজকের পেসেজ থেকে যদি আমাদেরকে কোনো একটা ফ্লো চার্ট ওরা দেয়, দেখো কি লিখেছে, দেখো ফ্যামিলি রিলেশনশিপ থেকে যদি কোনো ফ্লো চার্ট আসে, আমি তোমাদেরকে বলেছি শোয়িংয়ের পরে আমাদের উত্তরটা লেখা থাকে। উত্তরটা কি, দ্য টাইপস অফ রিলেশনশিপ, সম্পর্কের প্রকারভেদ, অ্যান্ড এবং, এখানে একটা বিষয় কি খেয়াল করেছ, এখানে একটা না
ওরা আমাদেরকে দুইটা প্রশ্ন করেছে, তাহলে একটা ফ্লোচার্টে আমাদের দুইটারই উত্তর দিতে হবে। হোয়াট দে ডু টু আস, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে ওরা আমাদের কাছে দুই ধরনের উত্তর চেয়েছে। একটা হলো কত ধরনের সম্পর্ক আছে, সামাজিক, পেশাগত, রক্তের, বিয়ের মাধ্যমে। এরপর সম্পর্ক আমাদের কি দেয়, মানসিক শান্তি দেয়, সাপোর্ট দেয়, যা যা করে সব। তাহলে ওরা আমাদের কাছ থেকে কয়টা উত্তর চেয়েছে, একটা ফ্লোচার্টে দুইটা উত্তর চেয়েছে। এবং মজার বিষয়ে কি বলেছি, ওয়ান ইজ ডান ফর ইউ, ওরা আমাদের জন্য একটা করে দিবে, বাকি 5টা আমরা করব। ঠিক আছে, ওরা যেটা দিবে সেটাও লিখবা, আমরা 5টা লিখবো, টোটাল 6টা লিখবো, বক্স আঁকবো। ঠিক আছে, কখনো পুরো সেন্টেন্স লেখার দরকার নেই। আমরা পড়েছিলাম একটা পারিবারিক এবং ঘনিষ্ঠ সম্পর্ক, ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট রিলেশনশিপ। আরেকটা পড়েছি সোশ্যাল রিলেশনশিপ, সামাজিক সম্পর্ক। আরেকটা পড়েছি প্রফেশনাল রিলেশনশিপ, পেশাগত সম্পর্ক। তো দেখো, প্রথমটা অ্যাডজেক্টিভ আমরা সবগুলো কি দিয়ে দিয়েছি, অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছি। এরপর দেখো এতক্ষণ আমরা কি দিছি বলো তো, সম্পর্কের প্রকারভেদ কি দিছি, টাইপ অফ রিলেশনশিপ। এখন ওরা আমাদেরকে আবার প্রশ্ন করেছে যে হোয়াট দে ডু টু আস, তারা আমাদের জন্য কি কি কাজ করেছে, তারা আমাদের জন্য কি কি কাজ করেছে, কি কি কাজ করেছে দেখো। কিপিং পিপল ক্লোজ টু ইচ আদার, আমরা প্রথমটা আইএনজি দিয়েছি বলে সবগুলো কি দিয়ে দিয়েছি, আইএনজি দিয়ে দিয়েছি। এটা যদি তুমি বার1 দিয়ে দাও, এটা যদি কিপ দিয়ে দাও, এটা প্রোভাইড দিয়ে দিবা, অর্থাৎ প্রথমটা যখন বার1 দিয়ে দিবা এরপর একটা বার1 দিয়ে দিবা, আর এটা রিমুভ দিবা, বার1 দিবা আর কি। অর্থাৎ প্রথমটা যে ভার্বের ফরম্যাটে দিবা, পরের সবগুলো সে ভার্বের ফরম্যাটে দিবা। কিপিং পিপল ক্লোজ টু ইচ আদার, আমাদের লোকজনকে কাছাকাছি রাখে। প্রোভাইডিং সাপোর্ট দেয়, লাভ অ্যান্ড অ্যাফেকশন, ভালোবাসা দেয়। রিমুভিং লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। আচ্ছা, এখানে যে আমরা 6টা জিনিস পড়েছি, বলো এখানে একটা অক্ষরকে আমরা নিচ থেকে লিখেছি, সবগুলো কোথায় পেয়েছি আমরা, প্যাসেজে পেয়েছি। কোথায়, এই যে সামাজিক সম্পর্ক, প্রফেশনাল সম্পর্ক, ব্লাডের সম্পর্ক, এটা আমরা প্যাসেজে পড়েছি। শিক্ষা আমাদেরকে কাছাকাছি রাখে, সাপোর্ট দেয়, রিমুভিং লোনলিনেস, এগুলো সব আমরা কোথায় পড়েছি বলো তো, প্যাসেজে পড়েছি। তাহলে ওরা আমাদেরকে দুই ধরনের ফ্লোচার্ট চেয়েছে, একটা হলো সম্পর্ক কয় প্রকার, এরপর সম্পর্ক আমাদের আসলে কি কি করে। তাইলে সম্পর্ক আমাদের কি কি করে এখানে আমরা পড়ি নাই। এই যে দেখো, কিপ আস ক্লোজ টু ইচ আদার, একে অপরের কাছাকাছি রাখে। প্রোভাইড আস সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, কি দেয়, ভালোবাসা দেয়। কেমন, রিমুভিং লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, একাকিত্ব এবং কি বিচ্ছিন্নতা দূর করে। কেমন, এরপর আমাদের আরও অনেকগুলো দিতে পারো, কিন্তু আমাদের তো লাগবে যে শুধু 5টা। ঠিক আছে, এরপর সম্পর্ক কত প্রকার, এগুলো এখানে প্রথমেই পড়েছি না আমরা। সম্পর্ক প্রথমে ওরা আমাদের যেহেতু জিজ্ঞেস করেছে সম্পর্কের একটা প্রকারভেদ বলো, তাহলে এখানে আমরা পড়েছি কি কি, কত ধরনের সম্পর্ক পড়েছিলাম। প্রথমে আমরা পড়েছিলাম কি, যে এখানে একটা আমরা প্রফেশনাল সম্পর্ক পড়েছি, ব্লাড রক্তের একটা সম্পর্ক, ম্যারিজ বিয়ের একটা সম্পর্ক, ফ্যামিলিয়াল পারিবারিক সম্পর্ক, ইন্টিমেট ঘনিষ্ঠ সম্পর্ক। কেমন, এরপর টিচারদের সাথে, ফ্রেন্ডসদের সাথে একটা আবার সোশ্যাল রিলেশন। কেমন, অনেক ধরনের আছে, আমাদের তো 5টা সেন্টেন্স দিলেই হলো। তাহলে বলো, আজকের ক্লাসের পরে তোমাদের আর কারো ফ্লোচার্ট নিয়ে সমস্যা হবে বলো, সমস্যা হবে। এরপর এই পেসেজটা থেকে যদি কোনো সামারি লিখতে বলে, এই পেসেজ থেকে যদি কোনো সামারি লিখতে বলে, এখানে যে সামারিটা দেখছো এটা হুবহু লিখে দিবা, 10-এ 10 নাম্বার পাবা অবশ্যই। এই সামারিগুলো সেভাবেই সাজানো। ঠিক আছে, তোমাদের কারো যদি এই পিডিএফটা লাগে আমাদেরকে জানাবা। এরপর এই পেসেজ থেকে আরও যদি এমসিকিউ চাও, প্রশ্ন চাও, সবগুলোই আমাদের এই শিটে দেওয়া আছে। যদি তোমাদের কারো প্রয়োজন হয় আমাদের মিনার একাডেমির পেজে নক দিবা। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সহ দিয়ে দিয়েছি আমরা। প্রত্যেকটা প্রশ্ন কিভাবে লিখবা, তার অ্যান্সার সব কিছু খুব সুন্দর করে গোছানোভাবেই দেওয়া আছে। তোমরা পরীক্ষার আগের দিন জাস্ট এটা একটু পড়ে যাবা। ঠিক আছে, এরপরে তাহলে আজকে আমরা কি কি দেখেছি, গত ক্লাসে আমরা সামারি দেখেছি, আজকে আমরা কিভাবে তোমরা ফ্লোচার্ট লিখবা, কোয়েশ্চেন লিখবা, এটা আমরা জেনে গিয়েছি। এরপর আমাদের আর 2টা জিনিস আছে পাস্ট পেপারে, যেটা হচ্ছে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ, এটাও আমরা পড়বো। আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে কি, কিভাবে তোমরা গ্রাফ চার্ট, পাই চার্ট লিখবা। তোমাদের এইচএসসির উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজে আমাদের 15টা নাম্বার, উইথআউট ক্লোজে 10 নাম্বার, উইথ ক্লোজে 5টি নাম্বার। দেখো তোমরা এসএসসিতে সাফিক্স প্রিফিক্স পড়েছো না? এসএসসিতে আমরা সাফিক্স প্রিফিক্স করতাম 4টা জিনিস নিয়ে,
নাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আজকের ক্লাসটি আমাদের যারা এসএসসিতে সার্ভিস প্রিপিক্স করেছো তাদের জন্য খুব সহজ হবে, কারণ আমাদের উইথ ক্লোজ উইদাউট ক্লোজগুলো আসে বেসিকলি 4টা পার্টস অফ স্পিচ নিয়ে বেশি আসে। একটা হলো নাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, যেটাকে আমরা নাভা দিয়ে মনে রাখতে পারি। কি বলতো? নাভা দিয়ে মনে রাখতে পারি। আজকের ক্লাসটি দেখো, তোমরা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ নিয়ে এইচএসসির উইথ ক্লোজ উইদাউট ক্লোজ নিয়ে আর কারো ঝামেলা হবে না। কেমন? পাশাপাশি এটা তোমরা এসএসসির যারা সাফিক্স প্রিফিক্স এসএসসির যারা আছো তাদের সাফিক্স প্রিফিক্স জানার জন্য অনেক বেশি সহায়ক হবে। তোমাদের ছোটো ভাই বোনদের ও সাফিক্স প্রিফিক্স ভালো করে বুঝিয়ে দিতে পারবা। তাইলে নাভা দিয়ে মনে রাখবা, এই মেয়েটার নাম নাভা দিয়ে মনে রাখবা। আজকের ক্লাসের পরে তোমাদের উইথ ক্লোজ উইদাউট ক্লোজ নিয়ে আর কারো ঝামেলা হবে না। দেখো, প্রথমে আমাদের নাউন জিনিসটা চিনতে হবে। এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে তাদেরকে আমরা নাউন বলি। যেমন CECY, TYITY, ম্যান্টনেস, ডমহুডশিপ, মনি, লজি, TIUN, SIUN, ইয়ারওয়ার, ইজমিস, TURE, IUR। এই যে দেখো, পুলিশটা নাউন, CE আছে, টেন্ডেন্সি নাউন, CY আছে, মেন্টালিটি নাউন, TYITY আছে, অ্যাচিভমেন্টটা নাউন কারণ শেষে ম্যান্ট আছে, হ্যাপিনেস নাউন, নেস আছে, ডম থাকলেও নাউন, হুড থাকলেও নাউন, বয়হুড, শিপ থাকলেও নাউন, মেম্বারশিপ, মনি থাকলেও নাউন, সিরেমনি, লজি থাকলেও নাউন, বায়োলজি। এখানে আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়েছি। কেমন? এরপর আরও কী কী আছে? TIUN থাকলেও নাউন, ম্যানশন, রিলেশন, SIUN থাকলেও নাউন, প্যাশন, ভিশন, ইয়ার থাকলেও নাউন, রাইটার, সিঙ্গার, ওয়ার থাকলেও নাউন, মেন্টর, ইজম থাকলে কমিউনিজম, ইস্ট থাকলেও নাউন, সায়েন্টিস্ট, TURE থাকলেও নাউন। তাহলে আজকে আমরা যতগুলো নাউন আছে নাউন চিনে ফেলেছি। তুমি আজকের ক্লাসটা ছাড়া, নাউন চিনা ছাড়া জীবনও উইথ ক্লোজ উইদাউট ক্লোজ করতে পারবা না। ঠিক আছে? এখন দেখো, নাউন কোথায় বসে তার জন্য কিছু জাদুর ট্রিক্স দেখাবো। একটা হলো দা প্লাস নাউন প্লাস অফ, আর একটা হলো ইন প্লাস দা প্লাস নাউন। দেখো, এইচএসসির উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পাস পেপারের আর কি, আর সেকেন্ড পেপারের প্রেপোজিশন মিলে এই দুইটা সূত্র থেকে কমপক্ষে তোমরা 2 থেকে 3টা নাম্বার পাবা। কি বলতো? দা প্লাস নাউন প্লাস অফ, ইন প্লাস দা প্লাস নাউন। কি বলতো? দা প্লাস নাউন প্লাস অফ, ইন প্লাস দা প্লাস নাউন। আরেকটা কি? দা অ্যাজেক্টিভ নাউন অফ। এটাকে তানু দিয়ে মনে রাখবা। কি দিয়ে বলতো? তানু দিয়ে। দা অ্যাজেক্টিভ নাউন অফ। কি বলতো? দা অ্যাজেক্টিভ নাউন অফ। আজকের ক্লাসের পরে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আর কোনো প্রবলেম থাকবে না, একটু মনোযোগ দিয়ে দেখো। এরপর আরেকটা সূত্র মনে রাখবা যে আপ্পাকের পর সারা জীবন নাউন হয়। বইয়ের হাজার হাজার রুলসে আমরা কয়েকটা সহজ ট্রিক্স সাজিয়েছি। দা প্লাস নাউন প্লাস অফ, ইন প্লাস দা প্লাস নাউন, তানু, দা অ্যাজেক্টিভ নাউন অফ। কেমন? আরেকটা লিখেছে আপ্পাকের পর সারা জীবন নাউন। আপ্পাকের পর সারা জীবন কি? এখন স্যার আপ্পাক মানে কি? আবার আপ্পাক মানে হলো কি? দেখো, এ দিয়ে হলো আর্টিকল, পি দিয়ে প্রেপোজিশন, পি দিয়ে পসেসিভ, এ দিয়ে অ্যাজেক্টিভ, কি দিয়ে কোয়েন্টিফায়ার। এদের পর যদি একটা শব্দ থাকে সেটা দুনি উল্টাইতে পারবে, কিন্তু নাউন ছাড়া আর কিছু বসতে পারবে না। আর্টিকল আমরা সবাই জানি, এ, এন, দা। আর্টিকল কি? এ, এন, দা। প্রেপোজিশন আমরা অনেক সবাই জানি, ইন, অন, এট, অফ, ফ্রম, বাই, অনেক প্রেপোজিশন আছে। পসেসিভ আমরা সবাই জানি, হিস, হার, দেয়ার, ইয়োর, মাই, ইটস, আওয়ার। এরপর অ্যাজেক্টিভ আমরা এখনই পড়ব। অ্যাজেক্টিভ কোয়েন্টিফায়ার হচ্ছে যারা সংখ্যা বা পরিমাণ বোঝায়, এনি, মেনি, সাম, সেভরাল, ফিউ, লজ, লিডল, অল, এভরি। কেমন? এরা হলো আমাদের কি? 1, 2, 3, 4, এরা হলো আমাদের কোয়েন্টিফায়ার। কেমন? তাহলে এই যে আর্টিকল, প্রেপোজিশন, পসেসিভ, অ্যাজেক্টিভ, কোয়েন্টিফায়ার, এদের পরে যদি কোনো শব্দ বসতে চায় সেটা শুধু কি হইতে পারবে? নাউন হইতে পারবে। বলো কি হইতে পারবে? নাউন হইতে পারবে। বলো কি হইতে পারবে? নাউন হইতে পারবে। তাহলে আমরা নাউন চিনে গেছি, নাউন কোথায় বসে সেটাও চিনে গেছি। এটা জানার পর উইথ ক্লোজ উইদাউট ক্লোজে মনে করো আমাদের অর্ধেক কাজ শেষ উইথ ক্লোজ উইদাউট ক্লোজের। দেখো, এরপর হচ্ছে অ্যাজেক্টিভ চেনার উপায়। কি চেনার উপায়? অ্যাজেক্টিভ চেনার উপায়। অ্যাজেক্টিভ কি? এই যে উইয়াস থাকলে অ্যাজেক্টিভ ফেমাস, অ্যাবল থাকলে অ্যাজেক্টিভ অ্যাভেলেবেল,
ইফ থাকলে অ্যাডজেক্টিভ পজিটিভ, এল থাকলে অ্যাডজেক্টিভ অরিজিনাল, অ্যান্টি থাকলে অ্যাডজেক্টিভ ইম্পর্ট্যান্ট, ফুল থাকলে অ্যাডজেক্টিভ ওয়ান্ডারফুল, ইডি থাকলে অ্যাডজেক্টিভ মনে রাখবা ভার্বের সাথে যখন ইডি থাকে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এডুকেট এডুকেটেড, কমিউনিকেট কমিউনিকেটেড, ফলিউট ফলিউটেড। লেস থাকলে অ্যাডজেক্টিভ কাউন্টলেস, এন্ডলেস, মেটারলেস, কেমন? এরপর তোমার আইসি আছে, আইসি থাকলো অ্যাডজেক্টিভ কেমন? যেমন ফ্যান্টাস্টিক, আর্টিস্টিক, রিয়েলিস্টিক, কেমন? অথেন্টিক, এগুলো হলো অ্যাডজেক্টিভ। এরপর এখন লাগতেছে আমাদের অ্যাডজেক্টিভ চেনার উপায়। অ্যাডজেক্টিভ চেনার জন্য বইয়ে হাজার হাজার রুলস আছে, আমি তোমাদের দিচ্ছি শুধু একটা সূত্র, 3B পর অ্যাডজেক্টিভ। কাজ শেষ। 3B মানে কি? বি, বিকাম, বি বাপ, তিনটার শুরুতে বি আছে বলে এই তিনটাকে মিলে 3B বানাইছি। 3Bর পর সারা জীবন কি বসবে? অ্যাডজেক্টিভ। বি বাপ, বি বিকাম বি বাপ, বি বাপ মানে কি? আমি স্যার ওয়াসওয়ার। এদের পর কি হবে? তাহলে বইয়ের হাজার হাজার রুল শিখতে যাচ্ছ কেন? উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পারার জন্য শুধু তিনটা সূত্র। বি বিকাম বি বাপ, কি বলতো? বি বিকাম বি বাপ। এরপর আমাদের লাগবে অ্যাডভার্ব। মনে রাখবা অ্যাডভার্ব মানে শব্দের শেষে কি থাকবে? এলওয়াই থাকবে। অ্যাডভার্ব মানে শব্দের শেষে কি থাকবে? এলওয়াই থাকবে। আমরা তো জানি যে নাউনের সাথে এলওয়াই হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলো অ্যাডভার্ব, কেমন? তবে আমরা এত কঠিন কথা আপাতত মনে রাখার দরকার নাই, পরীক্ষায় আগে ভালো করি। সেটা কি? শব্দের শেষে এলওয়াই আছে সেটাকে আমরা কি বলছি? অ্যাডভার্ব বলছি। শব্দের শেষে এলওয়াই থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলছি। এই যে জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, কেমন? এদেরকে আমরা কি বলছি? অ্যাজ এ অ্যাডভার্ব বলছি। হ্যাঁ, অ্যাডভার্ব। আরও কিছু অ্যাডভার্ব আছে যেটা মনে রাখার জন্য একটা সূত্র বলে দিই তোমাদের। ও আপনান, কি বলবা তো? ও আপনান। সব জাদু জাদু পড়াচ্ছে আজকে, কোটি টাকার পড়া পড়াচ্ছি দেখো। ও অফেন দিয়ে, অলওয়েজ, অলসো, ভি দিয়ে হলো ভ্যারি, এন দিয়ে কি বলতো? নেভার, এন দিয়ে কি? নেভার, এ দিয়ে অলরেডি, অলমোস্ট, কেমন? এন্ড দিয়ে হলো নট। তাইলে এরা হলো এলওয়াই ছাড়া অ্যাডভার্ব, কি ছাড়া? এলওয়াই ছাড়া অ্যাডভার্ব। এলওয়াই নেই কিন্তু এগুলো এরপরও কি এগুলা অ্যাডভার্ব। মনে রাখবা কি দিয়ে? ও আপনান। আমাদের অনেকের নাম আছে না? ও আপনান, আপনানকে ডাকতেছে আর কি আমরা, আপনান, ও আপনান এদিকে আসো, কেমন? তাইলে অ্যাডভার্ব বসার জন্য একটা কোটি টাকার সূত্র, বুঝছো? বইয়ের হাজার হাজার রুলস না, এই রুলসগুলো কোথায় পাবা না, এগুলো দীর্ঘ 10 বছর ধরে পড়াইতে পড়াইতে তোমাদের জন্য ইজি টেকনিক্স বের করছি। ভার্ব কি? ভি দিয়ে ভার্ব, ভি দিয়ে অ্যাডভার্ব, এ দিয়ে অ্যাডজেক্টিভ। দেখো ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে এই পৃথিবীতে একজনেই বসতে পারবে, সেটা হলো কে? অ্যাডভার্ব। এই জন্য এটার নাম দিয়েছে আমরা ভার্বা। কি দিয়েছে বলতো? ভার্বা। তাহলে সবগুলো সহজ সহজ রুলস। নাউনের জন্য দিয়েছে আপ্পাক, অ্যাডজেক্টিভের জন্য দিয়েছে 3B, ভার্বে অ্যাডভার্বের জন্য দিয়েছে কি? ভার্বা। কি দিয়েছে বলতো? ভার্বা। ভার্বা মানে কি? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। ভার্বা মানে কি? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। ওকে, এবার আসো ভার্ব চেনার উপায়। কি চেনার উপায়? ভার্ব চেনার উপায়। ইএন থাকলে ভার্ব, জয়কে ভাব করো এনজয়, শিওরকে ভাব করো এনশিওর, কারেজকে ভাব করো এনকারেজ, ডেঞ্জারকে ভাব করো ইনডেঞ্জার, অ্যাবলকে ভাব করো ইনেবল, কি? ইনেবল। এরপর আইএসসি থাকলে ভার্ব, রিয়েলাইজ, অর্গানাইজ, এফওয়াই থাকলে বিউটিফাই, মডিফাই, কোয়ালিফাই, স্যাটিসফাই। কোনো শব্দের শেষে টি অথবা টি ই থাকলে সেটা কি? ভার্ব। এডুকেট, ফলিউট, কমিউনিকেট, অ্যাডাল্টারেট, কেমন? হেজিটেট। আর ই থাকলে ভার্ব, রিফ্রেশ, রিনিউ, রিভিউ, কেমন? এখন স্যার আপনি তো সবগুলোর জন্য কোটি টাকার সূত্র দিয়েছেন, ভার্বের জন্য কোটি টাকার সূত্র হলো মোটুস। সেটা কি? মোটুস। মোটুস মানে কি? মডেল ভার্ব টু সাবজেক্ট। মডেল ভার্ব টু সাবজেক্ট। দেখো বইয়ের হাজার হাজার রুলস না, আজকের পরে যদি উইথ ক্লোজ উইদাউট ক্লোজে তোমাদের সমস্যা হয় তাহলে কি কোনো সমস্যা হবে আজকের পরে? কারো সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ আমরা নাউন চিনে ফেলেছি, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই চারোটা শিখে ফেলেছি এবং এগুলো কোথায় বসে সেটাও জেনে গেছি। বইয়ের হাজার হাজার রুলস না, নাউন বসে আপ্পাক, অ্যাডজেক্টিভ বসে 3B, তারপর এরপর কি পড়েছি? অ্যাডভার্ব পড়েছি ভার্বা, ভার্ব বসেছে মোটুসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের পরে আমাদের আর কারো কোনো অসুবিধা হবে কিনা বলো? তাহলে আজকের ক্লাসটা বুঝেছো মানে তোমরা উইথ ক্লোজ উইদাউট ক্লোজে যথেষ্ট ভালো করবা। পাশাপাশি এসএসসির সাফিক্স প্রিফিক্সের জন্য আজকের ক্লাসের পরে সব শেষ। তোমাদের ছোটো ভাই বোনদেরকেও তোমরা আজকের পর থেকে সাফিক্স প্রিফিক্স পড়াইতে পারবা, কারণ সাফিক্স প্রিফিক্স হয় শুধু 4টা জিনিস নিয়ে: নাউন,
অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, এটার জন্য আমি সহজ নাম দিয়েছি কি নাভা। কি দিয়েছি বলো তো নাভা। তাহলে এসএসসির সাফিক্স প্রিফিক্স এবং এসএসসির উইথ ক্লোজ উইদাউট ক্লোজ মূলত রুলস হলো একই রুলস, ঠিক আছে। এরপর আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। তোমাদের উইথ ক্লোজে হলো 5 নাম্বার, উইদাউট ক্লোজে হলো 10 নাম্বার, এগুলো আমরা এখন প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে। দেখো আমরা এগুলো এখন বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব, দেখবা, এবং সবগুলোতে রুলস এবং টেকনিক্স দিয়ে করে দিব, ঠিক আছে। এই উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আমাদের 15 নাম্বার, খুব মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা। আমরা তাহলে তোমরা কিভাবে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ করবা সেগুলোর রুলস এবং টেকনিক্স জেনে গিয়েছি। এখন আমরা সরাসরি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করব। এখানে তোমরা প্রথমে আমরা আগে উইদাউট ক্লোজটা পড়াচ্ছি, কারণ এখানে 10টি নাম্বার। উইদাউট ক্লোজের মজা হলো অনেক রকমের উত্তর দেওয়া যায়, কারণ ওরা আমাদেরকে কোনো ক্লো দিয়ে দেয় নাই, তো বক্স দিয়ে দেয় নাই, আমাদের ইচ্ছে মতো বসাইতে পারবো রুলস এবং অর্থের সাথে সঙ্গতি রেখে, ঠিক আছে। তো আমরা আজকে যেটা পড়ছি দেখো, ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন পড়ছি। ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন আমরা পড়ছি, দেখো সেটা কি ঢাকা বোর্ড 2019 সালের একটি প্রশ্ন, যেটি আমাদের বিগত বছরে এসেছে। এটা হচ্ছে ড্রিম নিয়ে। দেখো ড্রিম নিয়ে আমাদের প্যাসেজ গুরুত্বপূর্ণ, সামারি গুরুত্বপূর্ণ, ফ্লোচার্ট গুরুত্বপূর্ণ, এরপর একই সাথে আবার এসেছে উইদাউট ক্লোজে। তাহলে এগুলো উইথ ক্লোজ উইদাউট ক্লোজও আসতে পারে, ঠিক আছে। তো দেখো, উই অল নো, আমরা সবাই জানি হোয়াট এ ড্রিম ইজ, স্বপ্নকে আমরা সবাই জানি। জেনারেলি সাধারণত উই ড্রিম, আমরা স্বপ্ন দেখি ডিউরিং আওয়ার স্লিপ, ঘুমানোর সময়। সাম ড্রিমস আর সুইট অর একটা সূত্র মনে রাখো, অ্যান্ড অর বাট অনলি কমা, কি বলো, অ্যান্ড অর বাট অনলি কমা, আবার বলো অ্যান্ড অর বাট অনলি কমা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। 20 টাকার সূত্র বলছি, 20 টাকার। আগে নাউন থাকলে পরও নাউন, আগে অ্যাডজেক্টিভ থাকলে পরে অ্যাডজেক্টিভ, আগে ভার্ব থাকলে পরে ভার্ব, আগে অ্যাডভার্ব থাকলে পরে অ্যাডভার্ব, বুঝছো। বলেছে আগেও যা পরেও তা। তাহলে দেখো এই যে অর আছে, মানে এই সুইটটা হলো অ্যাডজেক্টিভ। সুইটটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চেনার উপায় আমরা শিখে গিয়েছি। আরেকটা মনে রাখো, দেখো বিভাবের পর তো সবসময় অ্যাডজেক্টিভ বসে, বিভাবের পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এরপর অ্যাডজেক্টিভের জন্য 20 টাকার কথা বলতেছি। এখন শোনো, দুনিয়ার সব অ্যাডজেক্টিভে ডিগ্রি করা যায়। কি করা যায়? বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, গুড, বেটার, বেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট। দুনিয়ার সব অ্যাডজেক্টিভে বেরি দিয়ে মডিফাই করা যায়। কি দিয়ে? বেরি দিয়ে। ভেরি গুড, ভেরি সুইট, ভেরি বিউটিফুল, ভেরি ওয়ান্ডারফুল। দেখছো, দুনিয়ার কোনো অ্যাডজেক্টিভে অ্যাস দিয়ে যুক্ত করা যায় না। বিউটিফুল বিউটিফুলস বলা যায়, গুড রে গুডস বলা যায়, কেমন বলা যাবে না, তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। গুড রে গুডস বললে অর্থ চেঞ্জ হয়ে যাবে, সুইট রে সুইটস বললে অর্থ চেঞ্জ হয়ে যাবে। কি বলছি বলো, বলো আমার সাথে সাথে বলো। অ্যান্ড অর বাট, আগেও যা পরেও তা, আগে নাউন পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ পরে অ্যাডজেক্টিভ, আগে ভার্ব পরে ভার্ব, আগে অ্যাডভার্ব পরে অ্যাডভার্ব। তাহলে দেখো তোমার দেখতে হবে যে যেহেতু বিভাবের পর অ্যাডজেক্টিভ, সুইটটা অ্যাডজেক্টিভ, আমার উত্তর এটা অ্যাডজেক্টিভ ছাড়া যদি কখনো নাউন বা অন্য কোনো কিছু যদি কখনোই উত্তর হবে না। উত্তরের জায়গায় আমি যেটাই দিব সেটা অ্যাডজেক্টিভ হইতে হবে। তাইলে সাম ড্রিমস, কিছু স্বপ্ন, সুইট মিষ্টি হতে পারে, অথবা অনেক সময় আমরা রোম্যান্টিক স্বপ্ন দেখি। আইসি থাকলে অ্যাডজেক্টিভ পড়েছি, প্লিজেন্ট সন্তোষজনক স্বপ্ন দেখি, অ্যান্টি থাকলে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ দিতে হবে। এখন অ্যাডজেক্টিভ কেমনে চিনবা? আমরা আগের ক্লাসে একটু আগে শিখে ফেলেছি না প্র্যাকটিসগুলো। তাহলে দেখো, কিছু স্বপ্ন রোম্যান্টিক, কিছু স্বপ্ন প্লেজেন্ট, কিছু স্বপ্ন এনজয়েবল। এনজয়েবল অ্যাডজেক্টিভ কেমনে বুঝলাম? অ্যাবল আছে, কি আছে? অ্যাবল আছে, অ্যাডজেক্টিভ এনজয়েবল। কেমন? কিছু স্বপ্ন দেখে আমরা হরিবল, ভয়ানক, টেরিবল, ভয়ানক। হরিবল, এনজয়েবল এরা অ্যাডজেক্টিভ কেমনে চিনলাম? একটু আগেই তো তোমাদেরকে আমরা অ্যাডজেক্টিভ চেনার উপায়ে পড়িয়েছি। কেমন? ইবল থাকলে অ্যাডজেক্টিভ, তার মানে হরিবল অ্যাডজেক্টিভ। এনজয়েবল, অ্যাবল থাকলে অ্যাডজেক্টিভ, তার মানে এনজয়েবল অ্যাডজেক্টিভ। কেমন? তাহলে দেখো, রোম্যান্টিক, প্লেজেন্ট, তারপর কি বলেছে? এনজয়েবল, হরিবল, টেরিবল। তাহলে উইদাউট ক্লোজের মজা হলো কি? এক জায়গায় অনেক রকম উত্তর দেওয়া যায়। কি বলছে বলো তো? অনেক রকম উত্তর দেওয়া যায়। কেমন? ওয়াইন উই ড্রিম, যখন আমরা স্বপ্ন দেখি, সামথিং কিছুটা, এক্সট্রিমলি ব্যাড কিছুটা খারাপ স্বপ্ন দেখি, উই কল ইট এ নাইটমেয়ার। খারাপ স্বপ্নকে আমরা নাইটমেয়ার, দুঃস্বপ্ন বলি। ড্রিমস হ্যাভ নো, স্বপ্নের নেই, স্বপ্নের কি নেই? কালার, স্বপ্নের কোনো রং নেই। এখন দেখো, নো, নো এর পর তুমি কি দিবা? একটা রুলস মাথায় রাখো, একটা রুলস মাথায় রাখবা।
নো এর পরে আমরা দিই, নো এর পরে আমরা কি দিব, নাউন দিব। নট এর পরে আমরা অ্যাডজেক্টিভ দিব, কি দিব, অ্যাডজেক্টিভ দিব। নো এর পরে আমরা কি দিব, অ্যাডজেক্টিভ দিব। কি তাহলে কি বলছে বলো তো, নো এর পরে নাউন, নট এর পরে অ্যাডজেক্টিভ, নো এর পরে নাউন, নট এর পরে অ্যাডজেক্টিভ। মনে রাখবা কি দিয়ে, অ্যাডজেক্টিভে একটা টি আছে, নটে একটা টি আছে, নাউনের শুরুতে অ্যানও আছে, নো কি দিয়ে শুরু, অ্যান ও দিয়ে। মনে থাকবে? তাহলে কি বলছি বলো, নো এর পরে নাউন, নো এর পরে নাউন, নো এর পরে নাউন, নট এর পরে অ্যাডজেক্টিভ, নট এর পরে অ্যাডজেক্টিভ, নট এর পরে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি বলছি বলো, তাহলে এখানে আমাদের কি দিতে হবে, একটা নাউন দিতে হবে। কি দিতে হবে বলো, নাউন দিতে হবে। ড্রিমস হ্যাভ নো কালার, স্বপ্নের কোনো রং নেই, স্বপ্নের কোনো ডেফিনেশন নেই, স্বপ্নের কোনো এক্সপ্লেনেশন নেই। কেমন, দে আর সফট, আবারও অ্যান্ড আসছে, আবারও কি আসছে, অ্যান্ড আসছে। আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। কেমন, উইথ ক্লোজ উইদাউট ক্লোজের আগেও যা পরেও তা। তোমরা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ নিয়ে এই ধরনের অসাধারণ ক্লাস আগে কখনো করো নাই। আজকের ক্লাসটা করার পরে ইনশাল্লাহ তোমাদের উইথ ক্লোজ উইদাউট ক্লোজের কোনো সমস্যা হবে না। সব জাদুর টেকনিক্স বলছি আজকে। তাহলে দেখো আমরা জানি যে আর বিভাবের পর অ্যাডজেক্টিভ বসে, বলো কি বসে, অ্যাডজেক্টিভ। অ্যান্ড আছে মানে আগেও যা পরেও তা, আগেও যা পরেও থা। আগে অ্যাডজেক্টিভ আছে, পরে কি হবে, অ্যাডজেক্টিভ। আগে অ্যাডজেক্টিভ আছে, পরে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। কেমন, দে আর সফট, স্বপ্নগুলো কোমল। সিলভারি, এরপর বলতে পারো স্বপ্নগুলো রোম্যান্টিক, এটা তো আমরা একবার বলে ফেলেছি। এনজয়েবল, কেমন, মানে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ দিলেই হচ্ছে স্বপ্নগুলো কীরকম। দ্য ড্রিম উই হ্যাভ ডিউরিং দ্য ডে, দিনের বেলা যখন আমরা স্বপ্ন দেখি, ইজ কল্ড, এটাকে বলা হয় ডে ড্রিম। কি বলা হয় বলো তো, ডে ড্রিম। এটাকে কি বলা হয়, ডে ড্রিম, দিবা স্বপ্ন। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন আকর্ষণ করেছে ফিলোসোফার্স, দার্শনিকদেরকে, থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। বাট নান কুড, কিন্তু কেউ স্পেসিফিকলি, নির্দিষ্টভাবে, হোয়াট ড্রিম অ্যাকচুয়ালি ইজ। আমি তোমাদের একটা মোটর সূত্র পড়াই নাই, একটু আগে কি সূত্র পড়াইছি, বারবের সূত্র একটা মনে রাখবা, বইয়ের হাজার হাজার রুলস না, শুধু মোটরস মনে রাখবা। মোডাল ভার্ব টু সাবজেক্ট, বলো মোডাল ভার্ব টু সাবজেক্ট। মোটরস মানে কি, মোডাল ভার্ব টু সাবজেক্ট। তাইলে মোডাল ভার্বের পর আমরা জানি সারা জীবন কি বসে, বার ওয়ান বসে। কি বসে, বার ওয়ান বসবে। কি বসবে, বার ওয়ান বসবে। তাহলে দেখো হাজার হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদেরকে আকর্ষণ করেছে, কিন্তু কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি যে স্বপ্ন কি। নান কুড ডিফাইন, ব্যাখ্যা করতে পারেনি, সে বলতে পারেনি, এক্সপ্লেইন করতে পারেনি, ন্যারেট করতে পারেনি। তাহলে এখানে আমরা কি দিতে পারি, এক্সপ্লেইন ব্যাখ্যা করতে পারেনি, ডিফাইন সংজ্ঞা দিতে পারেনি, ন্যারেট করতে পারেনি বর্ণনা করতে পারেনি। কেমন, তাহলে দেখো এক জায়গায় অনেক রকমের উত্তর দেওয়া যায়, কিন্তু সেটা বার ওয়ান হইতে হবে। এখানে তুমি বার ওয়ান ছাড়া অন্য কোনো কিছু দিছো মানে তোমার কি কাটা, উত্তর কাটা। কি দিতে হবে, শুধু বার ওয়ানই দিতে হবে। কি দিতে হবে, বার ওয়ান দিতে হবে। তাহলে উইদাউট ক্লোজের মজা হলে এক জায়গায় অনেক রকমের উত্তর দেওয়া যায়। ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি, স্বপ্ন হতে পারে অস্পষ্ট, আর ভ্যারি ভ্যাগিউ, অথবা খুবই অস্পষ্ট। দেখো অর আছে না, কি আছে বলো তো, অর আছে। তাইলে আমরা বলেছি এই যে দেখো, এই যে দেখো অ্যাডজেক্টিভ, বেরির পর শুধু কি বসতে পারবে, যে অ্যাডজেক্টিভ বসতে পারবে, যে কি বসতে পারবে, যে অ্যাডজেক্টিভ। তার মানে অর আছে, সতীন থিওরি, আগেও যা পরেও তা। কয়বার পাচ্ছে দেখো, এই যে অর সতীন থিওরি, অ্যান্ড সতীন থিওরি, অর সতীন থিওরি। আগে নাউন পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ পরেও অ্যাডজেক্টিভ, আগে বার পরেও ভাব, আগে অ্যাডভার্ব পরেও অ্যাডভার্ব। কেমন, তাহলে স্বপ্ন হতে পারে বিবিট, অস্পষ্ট, অর ভ্যারি ভ্যাগি, অথবা স্পষ্ট। ওয়াইল মেনি থিওরিজ, যেখানে অনেক তাত্ত্বিক, হ্যাভ বিন প্রপোজড, প্রস্তাব দিয়েছে যে, কিন্তু নো কনসেনসাস, কনসেনসাস মানে হলো ঐক্যমতে পৌঁছানো, হ্যাজ ইমার্জড, এখনও কোনো ঐক্যমতে পৌঁছানো হয়নি। ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটি গুরুত্বপূর্ণ, টু কনসিডার দ্যাট, এই প্যাসেজটা কিন্তু আমরা এখন যে উইদাউট ক্লোজ পড়তেছি, এটা আমরা কিন্তু প্যাসেজ পড়ে ফেলেছি। প্যাসেজটা কেউ ভালো করে পড়লে কিন্তু কি পারবা, উইদাউট ক্লোজটা, এই উইদাউট ক্লোজটা পারবা। ইজ স্টিল, এখনও, আনরেভিলিং, যে জিনিস এখনও পর্যন্ত আবিষ্কার করা হয়নি, তার ইংরেজি অর্থ হলো আনরেভিলিং। কি বলতো, আনরেভিলিং।
ইজ স্টিল এখনও আবিষ্কার করা হয়নি এক্সাক্ট পারপাস সত্যিকারের উদ্দেশ্য ফাংশন কর্মকাণ্ড অফ স্লিপ। ঘুমের সাথে স্বপ্নের কি পারপাস উদ্দেশ্য কি ফাংশন কি কাজটা কি সেটা এখনও বিজ্ঞানীরা এখনও আবিষ্কার করতে পারেনি। তবে সাম রিসার্চার্স কিছু গবেষক সাজেস্ট দ্যাট পরামর্শ দিয়েছেন যে ড্রিমস হ্যাভ নো পারপাস। পারপাসটা কি নাউন পারপাসটা কি নাউনের আগে শুধু একটাই জিনিস বসতে পারে সেটা কি অ্যাডজেক্টিভের পরে শুধু নাউনের আগে শুধু অ্যাডজেক্টিভ বলো অ্যাডজেক্টিভের পরে পৃথিবীতে শুধু একটাই জিনিসই বসতে পারে সেটা নাউনের আগে একটাই বসতে পারে সেটাকে অ্যাডজেক্টিভ। তাহলে এখন আমাদের যে উত্তরটা হইতে হবে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হইতে হবে। কি হইতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে স্বপ্নের কোনো সত্যিকারের উদ্দেশ্য নয় কিছু গবেষক বলেছেন যে। তাহলে সত্যিকারের ইংরেজি রিয়েল, আরও বলতে পারো অ্যাকচুয়াল, অথেন্টিক, এক্সাক্ট। দেখেছ কত রকমের উত্তর দেওয়া যায়। উইদাউট ক্লুজের মজা হইল কি 10টা নাম্বার, একটা পারছো মানে এক একটা নাম্বার। এক্সাক্ট পারপাস, রিয়েল পারপাস, অ্যাকচুয়াল পারপাস, অথেন্টিক পারপাস, জেনুইন পারপাস, বুঝতে পেরেছ? অনেক রকমের উত্তর দেওয়া যায়। তাইলে নাউনের আগে যেটা দিব আমরা সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে। ওয়াইল অন্যদিকে আদার্স অনেকেই বিলিভ দ্যাট বিশ্বাস করেন যে ড্রিমিং স্বপ্ন দেখা অথবা ড্রিম অথবা ইট, এখানে ড্রিম দিলেও হবে ইট দিলেও হবে, কারণ ইট মানে আমরা কারে বুঝাইছি ড্রিমকেই বুঝিয়েছি। ঠিক আছে। তাহলে এখানে আমরা ড্রিমও দিতে পারি ইটও দিতে পারি। ইট ইজ এসেনশিয়াল, এটি প্রয়োজন মেন্টাল মানসিক ইমোশনাল আবেগিক ফিজিক্যাল ওয়েলবিং শারীরিক কল্যাণের জন্য। তাহলে বলো উইথ ক্লোজ উইদাউট ক্লোজের পরে তোমাদের আজকের পর আর কোনো সমস্যা হবে আশা করি ইনশাল্লাহ হবে না, কারণ আমরা অসাধারণ কিছু রুলস পড়েছি, টেকনিক্স পড়েছি, গ্রামার পড়েছি, একই সাথে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে ফেলছি। ঠিক আছে। আল্লাহ যদি সহায় হয় আমাদের যদি এখান থেকে চলে আসতে পারে, কেমন এখান থেকে কি চলে আসতে পারে আমাদের। এরপর আর একটা বোর্ড প্রশ্ন দেখো, এটা আসছে কুমিল্লা বোর্ড 2019 সালে। কোথায় বলো তো? কুমিল্লা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন দেখছি আমরা। ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক বছরগুলোতে দেয়ার হ্যাভ বিন অ্যালার্মিং রিপোর্ট উদ্বেগজনক প্রতিবেদন জমা দিয়েছে যে ওয়ার্ল্ডস ক্লাইমেট পৃথিবীর জলবায়ুগুলো আন্ডারগোয়িং ধাবিত হচ্ছে সিগনিফিক্যান্ট চেঞ্জ, একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে যাচ্ছে। অল দিস রিপোর্ট এই সকল রিপোর্টগুলো প্রোভাইড করছে এভিডেন্সটা হলো নাউন। এভিডেন্সটা কি? নাউনের আগে কি বসে বলেছি অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ। এই সকল প্রতিবেদন খুব স্ট্রংলি শক্ত করে বলা হয়েছে যে স্ট্রং এভিডেন্স, অ্যাকচুয়াল এভিডেন্স, কেমন অথেন্টিক খাঁটি প্রমাণ দেওয়া হয়েছে যে প্রোভাইড। এই প্রোভাইড শব্দটার পর সবসময় আমরা কি বসাই দ্যাট বসাই। কি বসাই? কিছু শব্দ আছে যাদের পর তোমাকে কি বসাইতে হবে দ্যাট বসাইতে হবে। সাজেস্টেড দ্যাট, এগুলো উইদাউট ক্লোজ উইথ ক্লোজ অনেকবার আসছে। সাজেস্টেড দ্যাট, টার্ম দ্যাট, কেমন। এরপর অ্যান্টিসিপেটেড দ্যাট, বিলিভড দ্যাট, প্রেডিক্ট দ্যাট, অনেকগুলো আমরা আমাদের কাজে লাগবে। তাহলে প্রোভাইড শব্দটার পর আমরা উত্তর কি দিয়ে দিব দ্যাট। অল দিস রিপোর্টস এই সকল প্রতিবেদন প্রোভাইড সরবরাহ করেছে স্ট্রং এভিডেন্স খুব শক্ত প্রমাণ দ্যাট যে ওয়ার্ল্ডস টেম্পারেচার পৃথিবীর তাপমাত্রা ইনক্রিজিং ডে বাই ডে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিস ইনক্রিজ এই যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গ্লোবাল দেখেছে ওয়ার্মিং বসাই দিছ, গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং কি বৈশ্বিক উষ্ণায়ন ইজ কস্ট ঘটতেছে ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার দ্বারা প্রেপোজিশন কি বাই, দ্বারা প্রেপোজিশন কি বাই, দ্বারা প্রেপোজিশন কি বাই, দ্বারা প্রেপোজিশন বাই আছে, থ্রো আছে, আরেকটা আমরা পড়তে পারি ভায়া একটা আছে, ভায়া VIA ভায়া। তাহলে বাইটা মনে রাখো দ্বারা প্রেপোজিশন কি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার তার দ্বারা বোঝাইছে বাই। আমরা প্রেপোজিশন পড়াই নাই তোমাদেরকে পড়াইছি। তাহলে এখানে বাই দ্য আর্থ, কোথায় সারা পৃথিবী জুড়ে, অ্যারাউন্ড দ্য আর্থ সারা পৃথিবী জুড়ে, অ্যারাউন্ড দ্য আর্থ মানে কি সারা পৃথিবী জুড়ে বৃদ্ধি পাচ্ছে। মোস্ট অনেকগুলা ক্লাইমেটোলজিস্ট জলবায়ুবিদ আবহাওয়াবিদ দ্যাট বিশ্বাস করেন যে, বিলিভ দ্যাট, প্রেডিক্ট দ্যাট অথবা সাজেস্ট দ্যাট, বিলিভ দ্যাট বিশ্বাস করেন যে,
প্রেডিক্ট দ্যাট ভবিষ্যৎবাণী করেছেন যে, সাজেস্ট দ্যাট পরামর্শ করেছেন যে, থিঙ্ক দ্যাট চিন্তা করছেন যে, অনেক রকম উত্তর দিতে পারবা তুমি, অনেক রকম। কেমন? তাহলে সেটাকে হইতে হবে, যেহেতু ক্লাইমেটোলজিস্ট এটা সাবজেক্ট, আমরা পড়েছি একটা রুলস কি, মোটুস, মোডাল ভার্ব টু সাবজেক্টের পর ভার্ব হবে, মোডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব হবে, মোডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব হবে। তাহলে এই যে বিলিভ ভার্ব, প্রেডিক্ট ভার্ব, সাজেস্ট ভার্ব, থিঙ্ক ভার্ব, দ্যাট বিশ্বাস করেন যে, গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউসের প্রভাব, ইজ দ্য লাইকলি খুব সম্ভবত, কজ অফ ঘটছে, কজ অফ ঘটছে কারণ, কিসের কারণে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। কারণ ইংরেজি কি, কজ অফ, কারণ ইংরেজি কি, কজ অফ। ইট মে হার্ম, হিউম্যান দেখেছি বিং বসাই দিবা, হিউম্যান বিং মানব জাতি, হিউম্যান বিং মানব জাতি, সিরিয়াসলি এটি মানুষের খুব বেশি ক্ষতি করছে। দিস কুড এটি খুব ভয়াবহভাবে, ক্যাটাস্ট্রফিকলি খুব ভয়াবহভাবে, রিডিউস হ্রাস করছে। আমি তোমাদেরকে একটা সূত্র পড়াই নাই, সেটা কি, ভাট বা কি বলতো, ভাট বা ভার্ব আছে, কোডটা হলো ভার্ব, অ্যাডিভি কি, অ্যাডজেক্টিভ, অ্যাডিভি কি, অ্যাডজেক্টিভ, অ্যাডিভি কি, অ্যাডজেক্টিভ। তো দেখো তাহলে এখানে আমাদের একটা কি বসছে, ক্যাটাস্ট্রফিকলি কি অ্যাডভার্ব, ক্যাটাস্ট্রফিকলি কি অ্যাডভার্ব। তো আমরা জানি যে তোমাদেরকে পড়িয়েছে যে মোটুস মোডাল ভার্ব টু সাবজেক্ট, কি বলতো, মোডাল ভার্ব টু সাবজেক্ট, এটার পর কি হয়, ভার্ব ওয়ান হয়, মোডাল ভার্বের পর কি হয়, ভার্ব ওয়ান হয়। তাহলে এখানে আমাদেরকে কি বসাইতে হবে, ভার্ব ওয়ান ছাড়া কখনোই আর কোনো উত্তর দিতে পারবা না। দিস কুড ক্যাটাস্ট্রফিকলি এটি খুব ভয়াবহভাবে, রিডিউস হ্রাস করছে, ম্যানকাইন্ডস মানব জাতির, পসেসিভ হলো পৃথিবীতে 8টা পসেসিভ আছে, হিস, হার, দিয়ার, ইউর, মাই, ইটস, আওয়ার। এরপর কোনো শব্দের শেষে অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটা পসেসিভ, কোনো শব্দের শেষে অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটা পসেসিভ, কোনো শব্দের অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটা কি পসেসিভ, কোনো শব্দের শেষে অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটা কি পসেসিভ। পসেসিভের পরে পৃথিবীতে শুধু একজনেই বসতে পারে, সেটা নাউন, পৃথিবীতে একজনেই বসতে পারে, সেটাকে নাউন। তাহলে অ্যাবিলিটি কেমনে নাউন পড়েছি আমরা, তোমাদেরকে নাউন চেনের উপায় পড়াইছি, যে রুলস পড়াইছি সেখানে বলি নাই টি ওয়াই থাকলে নাউন, টি ওয়াই থাকলে নাউন, টি ওয়াই থাকলেই নাউন। তাহলে কি বলছে দেখো, এই যে জলবায়ুর পরিবর্তনটা কুড রিডিউস হ্রাস করে দিতে পারবে, ডেস্ট্রয় ধ্বংস করতে পারবে, ম্যানকাইন্ডস মানুষের, অ্যাবিলিটি, কোয়ালিটি, ক্যাপাসিটি, পাওয়ার। আমাদের তো একটা নাউন লাগতেছে, যে শুধু আমি যা দিচ্ছি তা না, তোমার যেটা পরীক্ষায় মনে আসবে সেটা লিখবা। এখানে অ্যাবিলিটি, কোয়ালিটি, ক্যাপাসিটি, কেমন, কেপাবিলিটি, পাওয়ার, কেমন, আমার একটা নাউন লাগতেছে যে এই জায়গায়, কারণ আমার এখানে কি আছে, পসেসিভ আছে, মানে আমার কি লাগবে, নাউন লাগবে। অ্যাপোস্ট্রফি এস আছে মানে সেটা পসেসিভ, তার মানে আমার কি লাগবে, নাউন লাগবে। কেমন, টু গ্রো ফুড মানুষের যে ফসল জন্মদানের যে একটা ক্ষমতা, সেটারে কি করে ফেলে, কমাই ফেলে, সেটারে কি করে ফেলে, কমাই ফেলে। বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমাদের এই পরিশ্রমটা সফল হবে যদি তোমরা একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। কেমন, তো আমাদের আরেকটা রুলস দেখো, সেটা কি, যশোর বোর্ড 2019 সালের একটা প্রশ্ন আমরা এখন প্র্যাকটিস করব। দেয়ার গুজ এ প্রভাব দ্যাট, এটা একটা প্রবাদ বাক্য, দেখে দেখে যেরকম আছে সেরকম লিখে দিবা, মুখস্থ করে ফেলবা। চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, এরকম একটা কবিতা মনে হয় আমরা পড়েছিলাম। ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে, এরকম একটা মনে হয় কবিতা আমরা পড়েছিলাম, এটা আর কি। চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, আজকের শিশু হলো আগামী দিনের পিতা। টুডেস চাইল্ড, আজকের শিশু, ইজ দ্য, তোমাদের একটা সূত্র বলেছিলাম মনে আছে, 20 টাকার সূত্র, দা প্লাস নাউন প্লাস অফ, কোন সূত্র বলো, দা প্লাস নাউন প্লাস অফ, কোন সূত্র বলো, দা প্লাস নাউন প্লাস অফ, কোন সূত্র বলো, দা প্লাস নাউন প্লাস অফ। তাহলে এই যে এখানে দা আছে, এই যে এখানে দা আছে, এই যে অফ আছে, এই যে অফ আছে, এবার দুনিয়াটা উল্টে যাইতে পারবে, কিন্তু মাঝখানে নাউন ছাড়া আর কিছু বসতে পারবে না। দা প্লাস নাউন প্লাস অফ, কি সূত্র বলেছে বলো, দা প্লাস নাউন প্লাস অফ, কোন সূত্র বলেছে বলো, দা প্লাস নাউন প্লাস অফ। টুডে চাইল্ড, আজকের শিশু, ইজ দ্য ফিউচার অফ আ নেশন, আগামী জাতির ফিউচার, ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। তাহলে ফিউচারটা নাউন কেমনে বুঝছি, টিইউআরই থাকলে নাউন, টিইউআরই থাকলে কি নাউন। আমরা নাউন চেনের ক্লাসে পড়ি নাই, রুলসের ক্লাসে পড়ি নাই, বলো। তাহলে এখানে কি শুধু তুমি ফিউচার দিবা, টুডে চাইল্ড ইজ দ্য লিডার অফ এ নেশন, কেমন,
এরকমও বলতে পারি। হি উইল, তাহলে এটা কোন সূত্র বলো, এটা কোন সূত্র বলো, মোটুস। কোন সূত্র বলো, মোটুস। মডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব, মডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব, তাহলে উল্টা কি ভার্ব, মডাল ভার্ব। এখন যে উত্তরটা দিতে হবে সেটা তোমাকে অবশ্যই বার ওয়ান হইতে হবে। কি হইতে হবে, বার ওয়ান হইতে হবে। হি উইল লিড দ্য কান্ট্রি, সে দেশকে কি দিবে, নেতৃত্ব দিবে। সে দেশকে কি দিবে, নেতৃত্ব দিবে। বলো, সে দেশকে কি দিবে, নেতৃত্ব দিবে। সে দেশকে কন্ডাক্ট, পরিচালিত করবে। কি করবে, পরিচালিত করবে। কেমন, দ্য হোল কান্ট্রি, পুরো দেশ। দ্য হোল নেশন, পুরো জাতি। ডিপেন্ডস অন, নির্ভর করে। দিয়ার প্রপার ডেভেলপমেন্ট, তাদের যথাযথ উন্নতিতে, যথাযথ উন্নয়নে, প্রপার ডেভেলপমেন্ট অথবা প্রপার আপব্রিঙ্গিং। আপব্রিঙ্গিং মানে লালন পালন, আপব্রিঙ্গিং মানে কি, লালন পালন। আপব্রিঙ্গিং মানে কি, লালন পালন, বেড়ে ওঠা। তাদের বেড়ে ওঠার উপরে আমাদের কি করে, নির্ভর করে। কেমন, ইট ইজ আওয়ার, এটি আমাদের ফান্ডামেন্টাল। এল থাকলে অ্যাডজেক্টিভ বলি নাই, কোনো শব্দের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ। রুলসের ক্লাসে বলেছি জেনারেল, নর্মাল, ইউজুয়াল, স্পেশাল, সেন্ট্রাল, ডেন্টাল, ইকুয়াল, এগ্রিকালচারাল। কেমন, তাহলে কোনো শব্দের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে এই পৃথিবীতে শুধু একজনেই বাঁচতে পারে, সেটা হলো নাউন। অ্যাডজেক্টিভের পরে এই পৃথিবীতে একজনেই বসতে পারে, সেটা কি, নাউন। অ্যাডজেক্টিভের পরে পৃথিবীতে একজনেই বসতে পারে, সেটা কি, নাউন। তাহলে এখন আমাদের কি দিতে হবে, নাউন দিতে হবে। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি, এটা আমাদের মৌলিক দায়িত্ব। রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা। অ্যাকাউন্টেবিলিটি বলতে পারো, অ্যাকাউন্টেবিলিটি। লায়াবিলিটি, কেমন, এটা আমাদের দায়িত্ব যে টু রাউস, জাগিয়ে তোলা, বাড়িয়ে তোলা। দেয়ার ট্যালেন্ট, তাদের লুকায়িত মেধাকে। প্রত্যেকটা শিশুর মধ্যেই মেধা আছে, সেটাকে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। তাহলে কি, হিডেন ট্যালেন্ট অথবা ল্যাটেন্ট ট্যালেন্ট। দেখো, ট্যালেন্ট মানে মেধা, ট্যালেন্টকে যখন উল্টা করে ল্যাটেন্ট, ল্যাটেন্ট মানে হচ্ছে লুকায়িত, তাহলে ল্যাটেন্ট ট্যালেন্ট মানে হলো লুকায়িত মেধা অথবা হিডেন ট্যালেন্ট। কেমন, এ সাউন্ড এনভায়রনমেন্ট, একটা সুস্থ পরিবেশ। ইজ, আমরা কি পড়েছি বলতো, কি পড়েছি বলতো, কি পড়েছি বলতো, 3B মানে অ্যাডজেক্টিভ, 3B মানে অ্যাডজেক্টিভ, 3B মানে অ্যাডজেক্টিভ, 3B মানে বি বিকাম বি ভার্ব, 3B মানে বি বিকাম বি ভার্ব। বিভাবগুলো কি কি, আমি স্যার ওয়াজ ওয়্যার। আমরা জানি যে আমি স্যার ওয়াজ ওয়্যারের পর কি হয়, অ্যাডজেক্টিভ হয়, কারণ বলেছি 3B মানে কি, অ্যাডজেক্টিভ। দেখো, বইয়ের কোনো শত শত রুলস না, সবগুলো ট্রিক্স দিয়ে পড়াচ্ছি। ইজ ইম্পর্ট্যান্ট, একটা সাউন্ড এনভায়রনমেন্ট, সুস্থ পরিবেশ। ইজ ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। ফ্যামিলি, পরিবারে, অ্যান্ড দ্য সোসাইটি, এবং সমাজে। তাহলে গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ কি, রিকোয়ার্ড, ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট, এসেনশিয়াল, নেসেসারি, ভাইটাল, ক্রুশাল, প্রমিনেন্ট, এমিনেন্ট, লট অফ দেয়ার। ওকে, তাহলে এখানে অনেক রকম উত্তর দিতে পারবা। বারবার বলছি উইদাউট ক্লুসে, শুধু আমি যা পড়াচ্ছি, তোমার স্যারে যা পড়াইছে, শুধু গাইডে যা আছে তা না, অনেক রকমের উত্তর দেওয়া যাবে। পরীক্ষায় তুমি গাইডে যা পড়ছো বা স্যারে যা পড়েছে তা মনে থাকে না, তোমার নিজের মতো করে উত্তর দিতে পারবা, ওই অর্থের সাথে সঙ্গতি রেখেই। কেমন, সো দ্যাট, যেন একটা শিশু, আফ দেখেই তো বুঝতে পারতেছি আমরা এখানে বিল্ড আপ অথবা গ্রো আপ হবে। বিল্ড আপ অথবা কি হবে, গ্রো আপ হবে। বিল্ড আপ অথবা কি, গ্রো আপ। কারণ বিল্ড আপ এবং গ্রো আপ অর্থ হলো বেড়ে ওঠা। বিল্ড আপ এবং গ্রো আপ অর্থ হলো কি ওঠা, বেড়ে ওঠা। সো দ্যাট, যেন এ চাইল্ড, একজন শিশু, গ্রো আপ, কি হয়, বেড়ে ওঠে, ফিজিক্যালি, শারীরিকভাবে। কেমন, যেহেতু এ চাইল্ড দিছি আমরা, এটাকে কি, গ্রোজ আপ আর বিল্ডস আপ করে দিব। কেমন, এটা তো নর্মাল কথা, ভার্বের সাথে এসবিএস যুক্ত করতে হবে। ফিজিক্যালি, শারীরিকভাবে, মেন্টালি, মানসিকভাবে, স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে। দেন, তখনই, ইট উইল বি, বি 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 3Bর পর অ্যাডজেক্টিভ বলেছে কি, বি বিকাম, বিভাবের পর শুধু কি বসতে পারে, অ্যাডজেক্টিভ। দেন, ইট উইল বি পসিবল, পসিবল অ্যাডজেক্টিভ কেমনে বুঝলাম, ইবল থাকলে অ্যাডজেক্টিভ, ইবল থাকলে অ্যাডজেক্টিভ, ইবল থাকলে কি, অ্যাডজেক্টিভ। অনলি দেন ইট উইল বি পসিবল টু বিল্ড আপ আ বিউটিফুল অ্যান্ড ডেভেলপড কান্ট্রি। ওকে, ওকে, পারবা কিনা বলো, পারবা কিনা বলো। তাহলে আমাদের বোর্ড প্রশ্ন, ট্রিক্স বলেছি, রুলস বলেছি, বোর্ড প্রশ্ন বলেছি। এখন আর কি না পারার কোনো সমস্যা আছে বলো, না পারার আর কোনো বিষয় আছে? এখানে আমরা সবগুলো খুব সহজভাবে দিয়ে দিয়েছি, প্র্যাকটিস সহ দিয়ে দিয়েছি। কেমন, তোমরা এগুলো একটু করে নিবা। এরপর আমরা তো উইদাউট ক্লোজ বেশ কিছু বলেছি, যেহেতু উইদাউট ক্লোজে 10টি নাম্বার, এটাকে একটু ভালো করে জোর দিবা। এরপরে আমরা
এরপর আমরা একটু যদি ইয়ার দিকে যাই, উইথ ক্লোজের দিকে যাই। উইথ ক্লোজে হচ্ছে 5 নাম্বার, কিন্তু এগুলো একটু তুলনামূলক কঠিন। কেন জানো? বক্সে ওরা একটা কারণ হলো ওরা আমাদের উত্তর তো 10টা, নাম্বার হইলে 5টা, তো ওরা বক্সে 12টা 14টা পর্যন্ত দিয়ে দেয়, 12টা 14টা দিয়ে দেয়। এবং বক্সে ওরা দিচ্ছে যে অ্যাডজেক্টিভ, কিন্তু আসল উত্তরটা লিখতে হবে আমার নাউন। বুঝছো? তো এ ধরনের ইন্টারচেঞ্জ করতে হয়। কি করতে হয়? ইন্টারচেঞ্জ করতে হয়। একটা ভার্বকে আমাকে অ্যাডজেক্টিভ বানাতে হচ্ছে, একটা অ্যাডজেক্টিভকে আমাকে অ্যাডভার্ব বানাতে হচ্ছে এখানে, ঠিক আছে? তো বক্সে যা আছে হুবহু তা বসাই দিলে কিন্তু এখানে হবে না, এগুলো চেঞ্জ করতে হয়, যার কারণে আমাদের এটা একটু কঠিন লাগে। এবং এখানে 5 নাম্বার। কিন্তু আমি তো তোমাদের কিছু ট্রিক্স শিখাই দিব, কঠিন লাগার আর কোনো কারণ নাই, সহজেই আমরা শিখে ফেলবো। প্রথম কাজ হইল, উইথ ক্লোজের প্রথম টেকনিক্স হইল, বক্সে যে 12টা 10টা কিংবা 14টা শব্দ থাকবে, এগুলোর অর্থ এবং পার্টস অফ স্পিচ জেনে নিবা। কি বলছি বলো? এদের অর্থ এবং কি জেনে নিবা? পার্টস অফ স্পিচ জেনে নিবা। কি জেনে নিবা বলছি বলো? এদের অর্থ এবং কি জেনে নিবা? পার্টস অফ স্পিচ জেনে নিবা। এদের কি জেনে নিবা? অর্থ এবং পার্টস অফ স্পিচ। কি জেনে নিবা বলো তো? অর্থ এবং কি? পার্টস অফ স্পিচ। এদের কি জেনে নিবা? অর্থ এবং পার্টস অফ স্পিচ। অর্থ এবং কি? পার্টস অফ স্পিচ জেনে নিবা। তো এখানে দেখো এই যে বক্সে আছে কি? বক্সে আছে অ্যাভয়েড। অ্যাভয়েড মানে ত্যাগ করা। অ্যাভয়েড মানে কি? ত্যাগ করা। অ্যাভয়েডকে যদি তুমি অ্যাডজেক্টিভ বানাতে চাও তাহলে অ্যাভয়েডেবল, অপরিহার্য, এটা বানাতে হবে। কেমন? তাহলে অ্যাভয়েডটা ভার্ব, এটার অ্যাডজেক্টিভকেও তোমাকে জানতে হবে, ঠিক আছে? এরপর রেজাল্ট, এটা একটা নাউন, এটা তোমাকে জানতে হবে। ডাম্প, স্তূপ, এটা একটা নাউন। ক্রিয়েচার, সৃষ্টি, এটা একটা নাউন, তোমাকে জানতে হবে। অর্ডার অর্থ হচ্ছে গন্ধ, ঘ্রাণ। ডিসপোজ, কোনো কিছু বিন্যস্ত করা। ডিসপোজকে অ্যাডজেক্টিভ বানাতে হলে ডিসপোজাল, এটা তোমাকে জানতে হবে। ওয়াটারবোর্ন অর্থ হচ্ছে পানিবাহিত। ওয়াটারবোর্ন কি? পানিবাহিত। অ্যাবার্ট মানে কোনো কিছু প্রতিহত করা, প্রতিরোধ করা। কেমন? এটা হচ্ছে তোমার ভার্ব 1, এটা তোমাকে জানতে হবে। মাইক্রোফোন, টক্সিক, টক্সিকটা একটা অ্যাডজেক্টিভ, এটা তোমাকে জানতে হবে। ফিয়ম, দোয়া, এটা নাউন, এটা তোমাকে জানতে হবে। কেমন? এরপর হচ্ছে ডিটারমাইন, দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। ডিটারমাইনের সাথে যদি একটা ডি যুক্ত করে দাও, ভার্বের সাথে যখন ডি বা ইডি যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই জিনিসটা তোমার কি লাগবে? জানা লাগবে, ঠিক আছে? তাহলে প্রথম ট্রিক্স কি বলছি বলো? প্রথম ট্রিক্স কি বলছি বলো তো সোনামণিরা, সবাই বলো। প্রথম ট্রিক্স হইল বক্সের শব্দের অর্থ এবং পার্টস অফ স্পিচ জেনে নেওয়া। কি জেনে নেওয়া? বক্সের শব্দের অর্থ এবং কি জানা? পার্টস অফ স্পিচ জেনে নেওয়া। এগুলো সবগুলোই আমরা বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে প্র্যাকটিস করছি। কোত্থেকে বলো? বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে। এভরি ইয়ার, প্রতি বছর, মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, ডাই, মারা যায়, আননেসেসারিলি, অপ্রয়োজনীয় কারণে, অ্যাজ এ রেজাল্ট অফ পলিউশন, মূলত দূষণের কারণে মারা যায়। দিস আনফরচুনেট, এই দুর্ভাগ্য, অ্যান্ড ডেথ, অপরিহার্য মৃত্যু, আনঅ্যাভয়েডেবল ডেথ, কি বলতো? অ্যাভয়েডেবল ডেথ, আর ব্রট অ্যাবাউট, ব্রিংটা কি হয়ে গেছে? ব্রট অ্যাবাউট, যেহেতু ওখানে আর আছে। তাই 4 স্পেসিফিক ফ্যাক্টরস। কি? 4 স্পেসিফিক ফ্যাক্টরস। আমরা এখানে কি দিয়েছি দেখো? অ্যাভয়েডেবল, কি বলতো? অ্যাভয়েডেবল, অপরিহার্য মৃত্যু। কি? অপরিহার্য, যেটা ঘটতেছেই, কোনোভাবে আমরা এটাকে বন্ধ করতে পারতেছি না, কোনোভাবে এটাকে কি করতে পারতেছি না? বন্ধ করতে পারতেছি না। তাহলে এই যে ডেথটা হলো কি বলতো? নাউন। ডেথটা কি? নাউন, যার কারণে অ্যাভয়েডকে আমাকে কি বানাইতে হইলো? অ্যাভয়েডেবল অ্যাডজেক্টিভ বানাইতে হইলো। কোনো শব্দের শেষে অ্যাবল আছে মানে সেটা কি বলো? অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে অ্যাবল আছে মানে সেটা কি? অ্যাডজেক্টিভ। কেমন? কোনো শব্দের শেষে অ্যাবল আছে মানে সেটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাভয়েডেবল ডেথ আর ব্রট অ্যাবাউট 4 স্পেসিফিক ফ্যাক্টরস। ফার্স্টলি, প্রথমত, এয়ার পলিউশন, বায়ু দূষণ, ফ্রম ফ্যাক্টরিজ, কলকারখানা থেকে, বার্নিং ট্রাশ, ময়লা পোড়ানো থেকে, অ্যান্ড ভেহিকল ফিউম, যানবাহনের দোয়া। ভেহিকল ফিউম মানে যানবাহনের দোয়া। ভেহিকল ফিউম মানে কি বলতো? যানবাহনের দোয়া। ভেহিকল ফিউম মানে কি বলতো? যানবাহনের দোয়া। এই জন্য আমরা বি নম্বর উত্তর কি দিয়েছি? ফিউম, ভেহিকল ফিউম। ভেহিকল ফিউম কি ঘটাচ্ছে? কজ নিউমোনিয়া ঘটাচ্ছে, ব্রঙ্কাইটিস ঘটাচ্ছে, অ্যান্ড রেসপিরেটরি ডিজিজ, বিভিন্ন শ্বাসনালীর রোগ ঘটাচ্ছে। দেন ওয়াটার পলিউশন, পানি দূষণ ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, শিল্প কারখানার যেই বর্জ্য পদার্থ, ইনডিসক্রিমিনেট, নিরবিচ্ছিন্নভাবে, ডিসপোজাল, ফেলানো,
ময়লা আবর্জনা ডিসপোজ করা, যেখানে সেখানে ফেলানো, টক্সিক কেমিক্যাল, বিষাক্ত কেমিক্যাল, অ্যান্ড দ্য ডাম্পিং, দ্য প্লাস নাউন প্লাস অফ, দ্য প্লাস নাউন প্লাস অফ, দ্য ডাম্পিং অফ হিউম্যান ওয়েস্ট, মানুষের ময়লাগুলা ইনটু রিভার, নদীতে, অ্যান্ড ক্যানেল, খালে, পয়জনিং, যেটি ঘটাচ্ছে বিষাক্ত, এবং ডিজিজ, কেমন ডিজিজের কথা পড়েছিলাম আমরা, ওয়াটারবর্ন ডিজিজ, পানিবাহিত রোগ, কেমন ডিজিজের কথা পড়েছিলাম, ওয়াটারবর্ন ডিজিজ, পানিবাহিত রোগ, কেমন ডিজিজের কথা পড়েছি বলো, ওয়াটারবর্ন ডিজিজ, পানিবাহিত রোগের কথা পড়েছি, কেমন পানিবাহিত বিভিন্ন রোগ ঘটায়, সেগুলো কি কি, যেমন কলেরা, ডায়রিয়া, কেমন এগুলা। দ্য নেক্সট ফ্যাক্টর ইজ দ্য পলিউশন ফ্রম ভেহিকল হর্ন, যানবাহনের হর্ন, যানবাহনের কি হর্ন, অ্যান্ড হর্ন অ্যান্ড মাইক্রোফোন, হর্ন দেখে বুঝতেছি এখানে উত্তর কী হবে, মাইক্রোফোন, হর্ন দেখে বুঝতেছি কী হবে বলো তো, মাইক্রোফোন হবে, হর্ন দেখে বুঝতেছি কী হবে, মাইক্রোফোন হবে। হর্ন, যানবাহনের হর্ন, অ্যান্ড মাইক্রোফোন ম্যাট কজ ঘটাচ্ছে অ্যাগ্রেশন, মানুষের মাঝে বিরক্তি, রাগ তৈরি করে, ড্যামেজ হিয়ারিং, এবং শ্রবণ শক্তি নষ্ট করে ফেলে, অ্যান্ড ফিনালি, এবং অবশেষে অর্ডার পলিউশন, গন্ধ 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 দূষণ, কেমন পরিবেশ দূষণ, ফ্রম ডাম্পড, স্তূপ থেকে, আনট্রিটেড, অব্যবর্জিত, অপরিশোধিত, হিউম্যান ওয়েস্ট, মানুষের ময়লা আবর্জনা, মানুষের যে বর্জ্য পদার্থ, কজ ঘটাচ্ছে সিরিয়াস ডিসকমফোর্ট, ভয়াবহ অস্বস্তি, টু আওয়ার সেন্স অফ স্মেল, আমাদের অনুভূতিতে, গন্ধে, স্বাদে, অ্যাট্রাক্টস, এবং আক্রমণ করছে, ডিজিজ বিয়ারিং, ডিজিজ বিয়ারিং ক্রিয়েচার মানে হলো রোগবাহী জীবাণু, ডিজিজ বিয়ারিং ক্রিয়েচার মানে কি, রোগবাহী জীবাণু, ডিজিজ বিয়ারিং ক্রিয়েচার মানে কি, রোগবাহী জীবাণু, এই যে ক্রিয়েচার দেখো, এই যে কি ক্রিয়েচার, রোগবাহী জীবাণু, ক্রিয়েচার্স মানে কি জীবাণু, কেমন, তাহলে ডিজিজ বিয়ার ক্রিয়েচার্স মানে কি, ডিজিজ বিয়ারিং ক্রিয়েচার মানে হইল রোগবাহী জীবাণু, কি বাহী, রোগবাহী জীবাণু, সাজেস, র্যাট, ইঁদুর অ্যান্ড মশা। উই শুড টেক, আমাদের নিতে হবে অ্যাকশন, অ্যাকশনটা হলো নাউন, অ্যাকশনটা কি নাউন, তাহলে কি বলেছি, নাউনের আগে পৃথিবীতে বলো, সোনামণিরা বলো, নাউনের আগে পৃথিবীতে শুধু একটা জিনিসে বসতে পারে, সেটা কি অ্যাডজেক্টিভ, সেটা কি অ্যাডজেক্টিভ, কেমন, উই শুড টেক, আমরা গ্রহণ করতে পারি, অ্যাকশন, পদক্ষেপ, কেমন পদক্ষেপ, দৃঢ় পদক্ষেপ, দৃঢ় ইংরেজি কি আছে দেখো, ডিটারমাইন, ডিটারমাইন, দৃঢ় সংকল্প, আমি তোমাদেরকে বলেছিলাম বার্বের সাথে যখন ইডি যুক্ত হয় সেটা আর বার্ব থাকে না, কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই জন্য আমরা দেখো ডিটারমাইন, বক্সে আছে ডিটারমাইন, আমরা করে দিয়েছি ডিটারমাইন্ড, কারণ অ্যাকশনটা নাউন, অ্যাকশনটা কি নাউনের আগে পৃথিবীতে শুধু একজনেই বসতে পারে, সেটা হলো অ্যাডজেক্টিভ, সেটা কি অ্যাডজেক্টিভ, নাউনের আগে পৃথিবীতে একজনেই বসে, সেটাকে অ্যাডজেক্টিভ। উই শুড টেক, আমরা গ্রহণ করি, ডিটারমাইন্ড অ্যাকশন, দৃঢ় পদক্ষেপ, টু কন্ট্রোল দিস প্রবলেমস, এই সমস্যাগুলো সমাধান করতে, ক্লিন আপ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে পরিষ্কার করতে, টু অ্যাবার্ট, প্রতিহত করতে, রুলস পড়াইছি, রুলস কি পড়াই নাই, মোটুস, রুলস পড়াই নাই, মোটুস, মোটুসের পর বার ওয়ান, বক্স আর একটা বার ওয়ান বাকি আছে, সেটা হচ্ছে অ্যাবার্ট, সেটা কি অ্যাবার্ট, প্রতিহত করতে, দিস আননেসেসারি ডিজিজ, দিস কি আননেসেসারি ডিজিজ, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, কোনো সমস্যা থাকলে বলো, কোনো সমস্যা থাকলে বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে করবা, কেমন, তোমাদের বোর্ড পরীক্ষায় উইথ ক্লোজ উইদাউট ক্লোজ বাদ দিয়ে কিন্তু তোমরা 100 নাম্বার পাইতে কখনো পাবে না, এ প্লাস কখনো পাবা না, কারণ তোমাদের কাছে আমরা জানি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ হলে বেশি কঠিন লাগে, কিন্তু আজকে তোমাদের যে রুলসগুলো পড়াচ্ছি, ট্রিক্স দিচ্ছি, বোর্ড প্রশ্ন দিচ্ছি, এগুলোর পরে তোমাদের ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না, আর কোনো কি হবে না, অসুবিধা হবে না। তোমাদের প্রথম ট্রিক্স বলেছে কি, উইথ ক্লোজের প্রথম ট্রিক্স হলো, এই যে যতগুলা উইথ ক্লোজ এখানে শব্দ অর্থ এখানে দেওয়া আছে, এদের শব্দের অর্থ এবং পার্টস অফ স্পিচ জেনে নিতে হবে, এদের শব্দের অর্থ এবং কি জেনে নিতে হবে, পার্টস অফ স্পিচ জেনে নিতে হবে। পসিবল, সম্ভব, এটা হলো অ্যাডজেক্টিভ, কারণ ইবল থাকলে কি বলেছিলাম, অ্যাডজেক্টিভ বলেছিলাম। পসিবলকে তুমি নাউন করো তো পসিবিলিটি, পসিবলকে নাউন করো তো পসিবিলিটি, পসিবলকে নাউন করো পসিবিলিটি, পসিবলকে নাউন করো পসিবিলিটি। পসিবিলিটি নাউন কেমনে বুঝলাম, টি ওয়াই আছে, কি আছে, টি ওয়াই আছে। রিলিজিয়ান হলো নাউন, রিলিজিয়ান কি নাউন, রিলিজিয়ানকে যদি তুমি অ্যাডজেক্টিভ করতে চাও, রিলিজিয়াস, উইএস থাকলে অ্যাডজেক্টিভ, উইএস থাকলে কি অ্যাডজেক্টিভ। পজিটিভ টিভ আছে মানে অ্যাডজেক্টিভ, ইতিবাচক টিভ আছে মানে অ্যাডজেক্টিভ। ডিসকারেজ, অনুৎসাহিত করা, ভার্ব।
টাই, টাইয়ের পর সবসময় টু বসে। টাই টু মানে হলো বাধা, টাই টু মানে কি বাধা, টাই টু মানে কি বাধা, টাই টু মানে কি বাধা। ইয়েট, এর পরেও, ইয়েট এর পরেও। ওয়েস্ট, অপচয় করা। আবার ওয়েস্টকে যখন তুমি নাউন হিসেবে হিসেব করবা, এটা ওয়েস্টটা নিজেও নাউন, আবার ওয়েস্টেজও নাউন, ওয়েস্টও নাউন, ওয়েস্টেজও নাউন, ওয়েস্টও নাউন, ওয়েস্টেজও নাউন। অ্যালো মানে কোনো কিছু অনুমতি দেওয়া, সার্কুলার মানে বিজ্ঞপ্তি, সেফ মানে নিরাপদ, এটা অ্যাডজেক্টিভ। এটাকে নাউন করো তো সেফটি, সেফকে নাউন করো তো সেফটি, সেফকে নাউন করো তো সেফটি। রিক্রুট মানে হলো নিয়োগ দেওয়া, রিক্রুট মানে কি দেওয়া, নিয়োগ দেওয়া। দু অর্থ হলো যদিও, দু অর্থ কি যদিও। তাহলে প্রথম কাজ কি, বক্সের শব্দের অর্থ এবং পার্টস অফ স্পিচ জেনে নেওয়া, বক্সের শব্দের অর্থ এবং কি জেনে নেওয়া, পার্টস অফ স্পিচ জেনে নেওয়া। ঠিক আছে। তাহলে আমরা যদি এখন করতে যাই, দেখো, টু ইনকারেজ উৎসাহিত করতে ফিমেল এডুকেশন নারী শিক্ষাকে দ্য গভর্নমেন্ট সরকার হ্যাজ টেকেন নিয়েছে সাম স্টেপস কিছু ইতিবাচক পদক্ষেপ, পজিটিভ মানে কি ইতিবাচক পদক্ষেপ, সাজেস্ট যেমন গিভিং স্টিপেন্ডস তাদেরকে ভাতা বা বৃত্তি দিয়েছে, টু গার্লস স্টুডেন্টস মেয়ে শিক্ষার্থীদেরকে, মোর ফিমেল টিচার্স অনেকগুলো নারী শিক্ষিকা নিয়োগ দিয়েছে। আমরা জানি বাক্যের শুরুতে যখন কোনো ভার্ব আসে সেটাকে আমরা আইএনজি করে দিই, যেটাকে আমরা জিডাং বলি। রিক্রুটিং নিয়োগ দিয়েছে মোর ফিমেল টিচার্স বেশি বেশি মেয়ে শিক্ষিকা, নারী শিক্ষিকা, মহিলা শিক্ষিকা। ইয়াট এরপরেও গার্লস মেয়েরা ক্যান নট রিসিভ গ্রহণ করতে পারছে না দ্য ফুল বেনিফিট অফ এডুকেশন শিক্ষার পরিপূর্ণ শিক্ষা, পরিপূর্ণ উপকারিতা শিক্ষার, মেইনলি মূলত বিকজ অফ কারণে, ফলোয়িং রিজন মূলত নিচের কারণগুলোর কারণে আমাদের নারীদেরকে সরকার বৃত্তি দিচ্ছে, ভাতা দিচ্ছে, গভর্নমেন্ট মেয়েদেরকে চাকরির ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে, এরপরও তারা শিক্ষার পরিপূর্ণ উপকারিতা গ্রহণ করতে পারছে না কিছু কারণে। একটা কারণ হলো মিস ইন্টারপ্রিটেশন, অপব্যাখ্যা। মিস ইন্টারপ্রিটেশন মানে কি অপব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন এটা নাউন, তাহলে নাউনের আগে পৃথিবীতে শুধু একজনেই বসতে পারে, সেটাকে অ্যাডজেক্টিভ, সেটাকে অ্যাডজেক্টিভ। তাহলে একটা ধর্মীয় অপব্যাখ্যা, আমাদের ইসলাম ধর্ম মেয়েদেরকে একটা শিক্ষার সুযোগ দিয়েছে, পর্দা মেনটেন করে তারা ধর্মীয় আচার আচরণ মেনটেন করে যতটুকু প্রয়োজন এটা গ্রহণ করতে পারবে। কিন্তু রিলিজিয়াস মিস ইন্টারপ্রিটেশন, ধর্মীয় অপব্যাখ্যা, এখন দেখো বক্সে আছে নাউন, এখন আমার তো মিস ইন্টারপ্রিটেশন এটা নাউনের আগে তো আমার অ্যাডজেক্টিভ লাগবে, এই জন্য রিলিজিয়ানকে আমরা কি বানাই দিছি, দেখো রিলিজিয়াস। তুমি এখানে শুধু রিলিজিয়ান দিলে উত্তর হবে না, বুঝছো? তাহলে এগুলোরে ইন্টারচেঞ্জ করতে হয়, কি করতে হয়, ইন্টারচেঞ্জ করতে হয়। সোশ্যাল স্ট্রাকচারস, সামাজিক অবকাঠামো অনুৎসাহিত করেছে, গার্লস মেয়েদেরকে অনুৎসাহিত করা ইংরেজি ডিসকারেজ, উৎসাহিত করা ইংরেজি ডিসকারেজ, গার্লস মেয়েদেরকে ফ্রম গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার ক্ষেত্রে মেয়েদেরকে উৎসাহিত করেছে। ইভেন এমনকি আরবান স্কুল গার্লস, শহরে স্কুলের মেয়েরা আর নট অনুমতি পাচ্ছে না বাই মেনি প্যারেন্টস, অনেক পিতামাতার দ্বারা। অনুমতি পাওয়া ইংরেজি কি অ্যালাও, অনুমতি পাওয়া ইংরেজি অ্যালাও, অনুমতি পাওয়া ইংরেজি কি অ্যালাও। তোমাদেরকে এখানে দুইটা রুলস দেখো, আটটা বিভাব, বিভাবের পর অ্যাডজেক্টিভ, আর একটা বলেছিলাম নট, নটের পর অ্যাডজেক্টিভ, নু এর পর নাউন, নটের পর অ্যাডজেক্টিভ, নু এর পর নাউন, ভার্বের সাথে ইডি যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এজন্য দেখো অ্যালাউকে আমরা অ্যালাউড বানিয়ে দিয়েছি, অ্যালাউকে আমরা অ্যালাউড বানিয়ে দিয়েছি, অ্যালাউকে আমরা কি বানিয়ে দিয়েছি, অ্যালাউড বানিয়ে দিয়েছি। আর নট অ্যালাউড অনুমতি পায় না বাই মেনি প্যারেন্টস, অনেক পিতামাতার দ্বারা, টু লিভ ইন হোস্টেল, হোস্টেলে থাকতে, ফর দেয়ার ডটার্স, তাদের মেয়েদের নিরাপত্তার জন্য। নিরাপত্তা ইংরেজি আছে সেভ, কিন্তু তুমি এখানে উত্তর সেভ দিলেও হবে না, কারণ ডটার্সটা হলো পসেসিভ, অ্যাপোস্ট্রফি এস মানে পসেসিভ, অ্যাপোস্ট্রফি এস মানে পসেসিভ, অ্যাপোস্ট্রফি এস মানে পসেসিভ। পসেসিভের পর সারা জীবন নাউন দিতে হবে, কি দিতে হবে, নাউন দিতে হবে, কি দিতে হবে, নাউন দিতে হবে। সেফকে নাউন করো সেফটি, সেফটি নাউন কেমনে বুঝলাম, টি ওয়াই আছে, কি আছে, টি ওয়াই আছে। আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ, অ্যান্ড চাইল্ড বার্থ, সন্তান জন্মদান, মেক উইমেন, মেয়েদেরকে টাই টু, বন্দি করে রাখে। বলেছিলাম বক্সে বলেছিলাম টাই প্রাইপজিশনের পর সারা জীবন টু বসে, কি বসে, টু বসে। তাহলে এখানে টু দেখেই বুঝতেছি আমরা এখানে কি হবে, টাই হবে, কি হবে, টাই হবে। আর্লি ম্যারেজ, আর্লি বিবাহ, বাল্যবিবাহ, চাইল্ড বার্থ, সন্তান জন্মদান, মেক উইমেন, মেয়েদেরকে টাই টু, বন্দি করে রাখে,
হোম ঘরে, উইথ নো কোনো সম্ভাবনা থাকে না গোয়িং ব্যাক টু স্কুল, তখন আর সম্ভাবনা থাকে না ঘরে ফিরে যাওয়ার। সম্ভাবনা ইংরেজি আছে পসিবল। কিন্তু আমি তোমাদেরকে একটু আগে বলেছি নো এর পর নাউন, নট এর পর অ্যাডজেক্টিভ, নো এর পর নাউন, নট এর পর অ্যাডজেক্টিভ। এখানে নট ছিল যে আমাদেরকে অ্যাডজেক্টিভ দিতে হয়েছে, এখানে নো ছিল যে আমাদের নাউন দিতে হবে। কি দিতে হবে? নাউন দিতে হবে। দেখছো সবগুলোর জাদু দিচ্ছি, ট্রিক্স দিচ্ছি উইথ ক্লুজ উইদাউট ক্লুজের জন্য। তাহলে নো এর পর কি দিতে হবে? নাউন দিতে হবে। পসিবলকে নাউন করো, পসিবলকে নাউন করো, পসিবলকে নাউন করো, পসিবলকে নাউন করো, পসিবিলিটি। ঠিক আছে? উইথ নো পসিবিলিটি অফ গোয়িং ব্যাক টু স্কুল। এনি এক্সপেন্ডিচার, কোনো ব্যয় করা, ফর সেন্ডিং গার্ল টু স্কুল, মেয়েদেরকে স্কুলে যাওয়ার ক্ষেত্রে এটাকে এক্সপেন্ডিচার ব্যয় হিসেবে ইজ কনসিডার বিবেচনা করা হয় এ ওয়েস্টেজ একটি অপচয় হিসেবে বাই মেনি প্যারেন্টস অনেক বাবা মা এটি মনে করে রিগার্ডেড অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ইন কেস অফ বয় ছেলেদের জন্য খরচ করাকে বাবা মা ইনভেস্টমেন্ট জমা মনে করে, আর মেয়েদের জন্য এটাকে একটা এক্সপেন্ডিচার একটা খরচ ব্যয় অপচয় মনে করে। কেমন? তাহলে তোমাদের উইথ ক্লোজ উইদাউট ক্লোজ নিয়ে আর কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করবা, আমাদের হোয়াটসঅ্যাপ পেজে জানাবা। ঠিক আছে? এরপর আমাদের পাস্ট পেপারের আমরা কি পড়েছি? পেসেজ পড়েছি, প্রশ্ন, সামারি, উইথ ক্লোজ, তারপর কি বলে এটাকে ফ্লো চার্ট, এগুলো আমরা পড়েছি। এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি গ্রাফ চার্ট। এই গ্রাফ চার্টটা আমরা এমনভাবে শিখাবো, একটা গ্রাফ চার্ট দিয়ে তোমরা সব গ্রাফ চার্ট লিখতে পারবা। ঠিক আছে? তোমাদের গ্রাফ চার্ট এবং পাই চার্ট হচ্ছে 15টা নাম্বার, হয়তো গ্রাফ চার্ট আসবে অথবা পাই চার্ট আসবে। বলেছি গ্রাফ চার্টগুলো একটা শিখলেই তুমি দুনিয়ার যত গ্রাফ চার্ট আসুক লিখতে পারবা। গ্রাফ চার্টগুলো সাধারণত গড়ের মতো আসে আর পাই চার্টগুলো বৃত্তের মতো আসে। একটা শিখলেই আমরা ভালো করে করব। তো দেখো আজকের ক্লাসের পরে আমাদের আর গ্রাফ চার্ট নিয়ে আর কোনো অসুবিধা হবে না। প্রথম যে প্রশ্নটা কিভাবে লিখবা দেখো, দ্য গ্রাফ শোজ দিয়ে প্রশ্নটার নাম লিখে দেবা। মনে করো আমাদের প্রশ্নের নাম হলো দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। কেমন? এটা লিখে দিবা। তাহলে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, অথবা দ্য গ্রাফ রিপ্রেজেন্টস, দ্য গ্রাফ ইন্ডিকেটস, ন্যারেটস। কেমন? এরপর কত সাল থেকে কত সাল তা একটু উল্লেখ করে দিবা, কত সাল থেকে কত সাল পর্যন্ত পরিসংখ্যান তা উল্লেখ করে দিবা। কেমন? ফ্রম 2000 to 2009 বা যত সাল আছে আর কি। ঠিক আছে? তাহলে আমাদের দ্য গ্রাফ শোজ দিয়ে প্রশ্নের নাম লিখে দিবা। বলো কি বলছে? বলো দ্য গ্রাফ শোজ দিয়ে প্রশ্নের নাম লিখে দিবা। ঠিক আছে? এরপর যদি বৃদ্ধি পাই, কি পাই? বৃদ্ধি পাই। বৃদ্ধি পাইলে আমরা কি দিই? উই সি ইনক্রিজড হেয়ার। হ্রাস পেলে আমরা দিব উই সি ডিক্রিজড হেয়ার। বৃদ্ধি পেলে তুমি রাইস, ইনক্রিজ, গ্রোথ, ইমপ্রুভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, নরিশমেন্ট, ডেভেলপমেন্ট যে কোনো একটা দিতে পারবা। ঠিক আছে? যেহেতু গ্রাফে কিন্তু 15 নাম্বার, তোমাকে একটা স্মার্টলি করে লিখতে হবে। কেমন? তোমার সুন্দর চেহারা দেখে তো তোমাকে 15টা নাম্বার দিবে না। ঠিক আছে? তাহলে আর হ্রাস পেলে ডিক্রিজড। কেমন? ডিক্রিজ, ডাউনফল, ডেকলাইন, ফল, ড্রপ। অনেক সময় দেখবা যে একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে, এগুলোরে আপস অ্যান্ড ডাউন দিবা অথবা রাইজ অ্যান্ড ফল দিবা। তাহলে কি বলছি বলো? উই সি ইনক্রিজড হিয়ার, উই সি ডিক্রিজড হিয়ার, উই সি আপস অ্যান্ড ডাউনস হিয়ার। ওকে? এরপর কি? সাল লিখা। কি লিখা? সাল লিখা। তো সাল তুমি প্রতিবারেই ইন দিয়ে লিখতে পারো। ইন 2015, ইন 2001, ইন 2009। তবে যেহেতু 15 নাম্বার, একটা স্মার্টলি যদি লিখো, একবার যদি ইন দাও, আরেকবার দ্য নেক্সট ইয়ার, আরেকবার ইন দ্য ইয়ার, আরেকবার দ্য লাস্ট ইয়ার, আরেকবার আফটার, এইভাবে দিতে পারো। ঠিক আছে? এরপরে যদি তুমি বেশি নাম্বার পাইতে চাও তাহলে তোমাকে ভালো করে কানেক্টর ইউজ করতে হবে। বাট, হাউএভার, অলসো, দাস, ওভারঅল। কেমন? তুমি বারবার একই কথা যখন বলে যাবে এটা দেখতে সুন্দর লাগবে না, স্যারে তোমাকে ভালো নাম্বার দিতে চাইবে না। এই জন্য তুমি যখন কানেক্টর একটু ভালো আমাদের গ্রাফে ভালো নাম্বার পেতে চাও তাহলে কানেক্টর ইউজ করতে হবে। এরপরে কি দেখো, পুরো গ্রাফটা পরে দেখবা যে একটা সবচেয়ে হাইয়েস্ট আর একটা সবচেয়ে লোয়েস্ট, যে কোনো একটা হাইয়েস্ট যে কোনো একটা লোয়েস্ট, এটা তোমাকে লিখে দিতে হবে। কিভাবে লিখবা? অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ when the highest নাম্বার কত সালে এটা লিখে দিবা, লোয়েস্ট নাম্বার কত সেটাও লিখে দিবা। তাহলে কি গ্রাফের সব কিছু লেখার পরে সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটা, সবচেয়ে লোয়েস্ট নাম্বারটা, সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটা, সবচেয়ে লোয়েস্ট নাম্বারটা। এরপর সর্বশেষ নিজের একটা মতামত দিবা। কি দিবে বলো তো? সর্বশেষ নিজের একটা কি দিবা? মতামতটা আমরা দুইভাবে লিখতে পারি। একটা হলো অ্যানালাইজিং দ্য গ্রাফ, উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট
অথবা ফ্রম অ্যান অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ উই ক্যান সে দ্যাট। তাহলে এই দুইটা থেকে তুমি যে কোনো একটা দিতে পারো। কি বলছি বলো, অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান সে দ্যাট, অথবা ফ্রম অ্যান অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ উই ক্যান সে দ্যাট। নিজের একটা মতামত, এক একজনের মতামত এক এক রকম হবে, কারোটার সাথে কারোটা মিলাতে যাবা না, কেমন? তাহলে আমরা রুলসগুলো পড়ে ফেলেছি, আমরা সোজা আমরা এখন একটা প্র্যাকটিসে চলে যাব। আমরা এখানে একটা গ্রাফ লিখেছি, সেটা কি, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। কি, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। এখানে লেখা আছে কত সাল, 2000 সাল থেকে 2009 সাল, 0.003 থেকে 617 পর্যন্ত। তাহলে প্রথমে কি বলেছি আমি তোমাদেরকে, দেখো, দ্য গ্রাফ শোজ দিয়ে পুরো প্রশ্নটার নাম লিখে দিবা। কি লিখে দিবা, দ্য গ্রাফ শোজ দিয়ে পুরো প্রশ্নটার নাম, দ্য গ্রাফ শোজ দিয়ে কার নাম, প্রশ্নের নাম। এরপরে দেখো, এরপরে ইন 2000 সালে দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স 0.003%। একটা কথা দেখে দেখে লিখতে হচ্ছে কিনা দেখো, ইন 2000 সাল দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ওয়াজ 0.003%। একটা অক্ষর নিচ থেকে তোমাকে লিখতে হবে না, কেমন? গ্রাফের যে ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি এটা লিখো। এরপর দেখো, ইন 2002 দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ওয়াজ 1.50%। ইন 2003 দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ 2.43%। এভাবে লিখে লিখে যাইতে পারবা। কিন্তু তোমাকে একটু বেশি নাম্বার পাওয়ার জন্য, 15 15 পাওয়ার জন্য আমরা এখানে একটু ডিফারেন্সেস এনেছি, ভিন্নতা এনেছি, কেমন? এক এক সময় এক এক রকম কানেক্টরস এখানে ইউজ করেছি। তোমার যদি এটা কঠিন লাগে, আমি এখন যেভাবে শিখিয়ে দিয়েছি এভাবেও তুমি লিখতে পারবা। ওয়াইআরএস অন্যদিকে ইন 2002 সালে ইট ট্রু সেটি বৃদ্ধি পেয়েছে 1.50%। ইন দিস 2 ইয়ার্স, এই যে 2000 সাল থেকে 2002 সাল, এই 2 বছরে উই সি ইনক্রিজড ইয়ার, আমরা দেখেছি এখানে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা দেখতেছি তো 2000 সাল থেকে 2009 প্রতিবারে বৃদ্ধি পাইছে। তার মানে তুমি কি প্রতিবারে লিখবো উই সি ইনক্রিজড ইয়ার? না, এই 2000 সাল থেকে 2009 সালের মধ্যে যে কোনো একটি বারে কথাটা লিখবা যে উই সি ইনক্রিজড ইয়ার। হ্রাস পেলে উই সি ডিক্রিজড ইয়ার, হ্রাস পেলে কি উই সি ডিক্রিজড ইয়ার। দেখো, আমি যদি এখানে ইন 2000 বারবার ইন 2000 দিই, তাহলে স্যার আমাকে ফুল নাম্বার দিতে চাইবে না। এজন্য আমরা এখানে ইউজ করেছি ইন দ্য নেক্সট ইয়ার। যদি তোমার এটার মনে না থাকে, শুধু ইন সাল, শুধু কি ইনের পর কি দিবা, সাল দিবা। বুঝতে পেরেছ? ইন দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছরে দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স রিস্ট পৌঁছেছে 2.43%। ইট ওয়েন্ট আপ, এটি বৃদ্ধি পাইছে 3% 2005 সালে। ইন দ্য ইয়ার 2007, তাহলে আমরা শুধু ইন 2007 না দিয়ে ইন দ্য ইয়ার 2007 এনেছি, ভেরিয়েশন এনেছি, ভ্যারাইটিস এনেছি, ডিফারেন্সেস এনেছি বেশি নাম্বার পাওয়ার জন্য, কেমন? দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স রোজ, বৃদ্ধি পেয়েছে 5%। অ্যান্ড এরপর কি লিখেছি দেখো, এরপর লিখেছি ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স বিটুইন 2000। এটা যাদের মুখস্থ থাকবে তারা লিখবা। এটা কি আমি তোমাদেরকে বুঝাই দিই। আমরা দেখতেছি প্রতি বছর আধা পার্সেন্ট করে বাড়ছে, 0.003 থেকে 1.5, এরপর সামান্য বাড়ছে। কিন্তু 2005 থেকে 2007 হুট করে 2 বেড়ে গেছে। কয় পার্সেন্ট বেড়ে গেছে? বাকিগুলো আমরা আধা পার্সেন্ট, সামান্য অল্প করে বাড়ছে। কিন্তু 2005 থেকে 2007 এসে হুবহুব বেশি বেড়ে গেছে। যখন আমরা এখানে একটা কি দিয়েছি, ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স বিটুইন 2005 থেকে 2007। এটা তুমি না দিলেও কোনো সমস্যা নেই, তবে বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে দিলে একটু ভালো দেখায়। ইন দ্য লাস্ট ইয়ার 2008, এটা তো আমরা চাইলে ইন 2008 দিতে পারতাম। কি দিতে পারতাম? ইন 2008। কিন্তু আমরা একটু 15 পাই মতো করে শিখতেছি গ্রাফ, কেমন? দ্য ইউজার্স অফ ইন্টারনেট ইউজার্স ওয়ার 5.56%, উইচ ক্লাইম, যেটি বৃদ্ধি পেয়েছে 6.17%। দেখো, ইনক্রিজ মানেই তো বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ মানে কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। কিন্তু আমরা প্রতিবার আমরা ইনক্রিজ না দিয়ে কোনো সময় আমরা রোজ দিচ্ছি, কোনো সময় আমরা ওয়েন্ট আপ দিচ্ছি। এই যে এখানে রোজ দিয়েছি, এরপর এখানে রেস্ট দিয়েছি, এরপর এখানে ক্লাইম্ব র্যাপ যেন কোথায় দিয়েছি, এই যে এখানে ক্লাইম্ব দিয়েছি। অথচ তুমি এখানে চাইলে বারবারই ইনক্রিজ দিতে পারবা। কি দিতে পারবা? ইনক্রিজ দিতে পারবা। কি দিতে পারবা? ইনক্রিজ দিতে পারবা। কি দিতে পারবা বলো? ইনক্রিজ। কিন্তু আমরা ভেরিয়েশন এনেছি। যদি কারো মনে না থাকে, অনেকের আছে মনে থাকে না, কেমন? তারা তো শুধু ইনক্রিজ দিতে যাবা, শুধু কি দিয়ে ইনক্রিজ দিবে। তবে এই ক্ষেত্রে স্যারেরা পূর্ণ নাম্বার তোমাকে দিতে চাইবে না, হয়তো 10, 12, 13 দিবে। যদি 15 পেতে চাও, এভাবে লিখবা। তাইলে আমরা এতক্ষণ যা পড়েছি সেখানে
5 নম্বরের 10 নম্বরের আমরা কাজ সেরে ফেলেছি। এখন আমরা দেখো আমাদের এখন দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে পুরো গ্রাফের সবচেয়ে হাইয়েস্টটা আর লোয়েস্টটা, আর একটা হলো পুরো গ্রাফ সম্পর্কে একটা মতামত দেওয়া। কি দেওয়া? মতামত দেওয়া। কি দেওয়া বলো তো? মতামত দেওয়া। পুরো গ্রাফটা পড়ে সবচেয়ে বেশি নাম্বারটা, সবচেয়ে বেশি কম নাম্বারটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, একবার শিখলে হয়ে যাবে। একটা গ্রাফ শিখো, দুনিয়ার সব গ্রাফ পারবা। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অনুসারে হাইয়েস্ট নাম্বারটা হইল 6.17% এবং 2009 সালে। আমরা গ্রাফে পড়ছি না 6.17% সবচেয়ে বেশি, এবং এটা 2009 সালে। ওয়াইল অন্যদিকে 2000 সাল হলো ইজ দ্য ইয়ার লোয়েস্ট নাম্বার, এবং সেটা 0.003%। তাহলে এটা কি মুখস্থ লিখছি? গ্রাফে দেওয়া আছে 2009 সালের 6.17% সবচেয়ে বেশি, 2000 সালের 0.003% সবচেয়ে কম। ঠিক আছে? এরপর নিজের একটা মতামত দিতে হবে। মতামতটা কীভাবে? অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, অথবা ফ্রম অ্যান অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ উই ক্যান সে দ্যাট। বলো, অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, অথবা ফ্রম অ্যান অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ উই ক্যান সে দ্যাট। তোমার যেটা মনে থাকে সেটা দিয়ে একটা মতামত দিবা। দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ আর ইনক্রিজিং ডে বাই ডে। দিন দিন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কী পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তাহলে এই মতামতটা 100 জনের এক রকম 100 রকম হইতে পারবে। ঠিক আছে? কারোটার সাথে কারো নাও মিলতে পারে। তাহলে কি বলছি বলো? প্রথমে দ্য গ্রাফ শুজ দিয়ে প্রশ্নের নাম, আবার বলো, দ্য গ্রাফ শুজ দিয়ে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, পভার্টি লাইন দিলে দ্য গ্রাফ শুজ দ্য নাম্বার অফ পভার্টি লাইন, চয়েস অফ প্রফেশন দিলে দ্য গ্রাফ শুজ দ্য চয়েস অফ প্রফেশন অফ এডুকেটেড পিপল। ঠিক আছে? তাহলে এক যেটাই আসুক না কেন তুমি দ্য গ্রাফ শুজ দিয়ে প্রশ্নের নাম লিখে দিবা। এরপর সাল এবং সেক্টরটা দিয়ে, অনেক সময় সাল আসে, অনেক সময় কোনো একটা টপিক্সের নাম আসে, ওই নাম এবং কত % সেটা শুরুতে লিখে দিয়ে যাবা। এরপর মাঝখানে যদি কানেক্টর ইউজ করো, মোর ওভার, হাউ ওভার, ফার্দার মোর, এগুলো যখন আমরা বেশি ইউজ করি তখন আমরা একটা ভালো নাম্বার পেতে পারি। ঠিক আছে? এরপর সব কিছু গ্রাফ থেকে দেখে 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 সব কিছু লিখে দেওয়ার পরে তোমার সবচেয়ে হাইয়েস্ট কোনটা, সবচেয়ে লোয়েস্ট কোনটা, এটা লিখে দিবা। এরপর নিজের একটা মতামত দিবা। রুলস প্র্যাকটিস সবগুলোই করে দিয়েছি। এরপরে কোনো কিছু না বুঝলে আমরা তো আছি যে আমাদের হেল্প নিতে পারবা। ঠিক আছে? তাহলে আজকে আমরা আগের একটা ক্লাসে আমরা পেসেস পড়েছি, আজকে আমরা ফ্লো চার্ট এবং কি পড়েছি, কিছু পেসেস পড়েছি। এরপর আমরা কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় সেগুলো শিখেছি। উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পড়েছি। এরপর আমরা কি গ্রাফ চার্ট পড়েছি। ঠিক আছে? এরপর আরও যদি কোনো কিছুর তোমাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাবা। মিনার একাডেমি তোমাদের সাথে আছে। ধন্যবাদ সবাইকে। তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের ছোটো ভাই বোনদেরকে দিয়ে দিবা, আমাদের মিনার একাডেমিকে ছড়িয়ে দিবা, সাবস্ক্রাইব করবা, কেমন, লাইক কমেন্ট শেয়ার করবা, কেমন, আমাদের পাশে থাকবা। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।